আগামী শুক্রবার আমার বিয়ের দিন ঠিক করা হয়েছে। আজ শনিবার, আর মাত্র 5 দিন বাকি। বিয়ের কথা ভাবতেই বুকের মধ্যে কেমন যেন চিনচিনে সুখের ব্যথা অনুভব করলাম। জানালার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল গত বুধবারের ঘটনাটা। রায়ান আর তার পরিবার এসেছিলেন আংটি পরিয়ে দিতে। সেদিনের সে দৃশ্য এখনও চোখে ভাসে। সেদিন সন্ধে নেমে এসেছিল। লাল সালুতে ঢাকা সোফায় বসেছিলাম আমি, নোভা। মা সুমিতা আমার হাতে মেহেদির প্যাচটা আঁটছিলেন, আর বাবা রফিকুল ইসলাম কথাবার্তা বলছিলেন পাত্রপক্ষের সাথে। রাইয়ানের বাবা জালাল আহমেদ বেশ গম্ভীর আর দাপুটা ভাব বজিয়ে রেখেছিলেন। রাইয়ানের মা ফারহানা খানিকটা নিরিবিলি, তবে চোখে ছিল এক ধরনের খুঁতখুঁতে ভাব। রাইয়ান নিজে বেশ শান্ত, ভালো মানের চেহারা। প্রথম দর্শনেই ভালো লেগেছিল, মনে হচ্ছিল শিক্ষিত ভদ্র একজন ছেলে। যখন রাইয়ান নিজের হাতে আমার আঙুলের সোনার আংটি পরিয়ে দিলেন, পুরো ঘর যেন উজ্জ্বল হয়ে উঠল। আংটির চকচকে ভাঁজে ছোট্ট একটা নীলাকার পাথর সুন্দর করে বসানো। ওটা দেখে আমার ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি খেলে গিয়েছিল। এখনও সেই অনুভূতি জেগে আছে। স্মৃতিতে ডুবে হাতটা উঁচু করে আংটিতে আলতো করে চুমু খেলাম। রোদের আলোয় আংটিটি ঝলমাল করে উঠল। যার সাথে বিয়ে হচ্ছে তার নাম রায়ান। প্রাইভেট ডেন্টাল কলেজ থেকে পাশ করেছে। রায়ানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, পারিবারিকভাবেই বিয়ে হচ্ছে। কিন্তু বিয়ের কথা পাকা হওয়ার আগে রায়ানের সাথে আমার পরিচয় হয় আমার বান্ধবী তৃষার জন্মদিনের অনুষ্ঠানে। রায়ান তৃষার চাচাতো ভাই। প্রথম দেখাতেই রায়ানকে আমার খুব ভালো লাগে। ওই অনুষ্ঠানে রায়ানের বাবা মাও ছিলেন। ওনারা আমাকে দেখে পছন্দ করেন। পরে তৃষার মায়ের মাধ্যমে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। আমি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী, বাংলা বিষয়ে পড়ছি। বাবা আমাকে পাত্রস্থ করার জন্য ঢাকায় বসবাসরত ভালো পাত্র খুঁজেছিলেন। আমার বাবা মা এই বিয়ের প্রস্তাবে খুব খুশি। মা আমাকে আলাদা করে জিজ্ঞাসা করেছিল এই বিয়েতে আমার মত আছে কিনা। লাজুক হাসি দিয়ে মাকে বললাম, তোমাদের মতোই আমার মত। এই বিয়ে নিয়ে দুই পরিবারই খুব খুশি। বিয়ের কেনাকাটার তোড়জোড়ও চলছে। গতকালই মায়ের সাথে বাজার করতে গিয়েছিলাম শাড়ি আর কিছু গয়না দেখতে। মা বলছিলেন, নোভা, তোর জন্য যে রেশমি শাড়িটা দেখলাম সেটা খুব মানাবে, আর গয়নাগুলোও একটু মডার্ন স্টাইলের নেওয়া যাক। আমি শুধু মাথা নাড়ছিলাম, মনটা কি যেন অস্থির লাগছিল। সেটা কি শুধুই বিয়ের আগের উত্তেজনা, নাকি কিছু অন্য কিছু? আজ সকালে উঠে দেখি বাবা প্রস্তুত হয়ে ব্যাগ নিয়ে বেরোচ্ছেন। আমি বললাম, বাবা, আজ তো শনিবার, অফিস থাকবে না তো? বাবা একটু ব্যস্ত ব্যস্ত ভাব দেখিয়ে বললেন, হ্যাঁ মা, আজকে কিছু জরুরি কাজ আছে, একটু দেখা করিয়ে আসি। কিন্তু বাবার চোখে যে একটা অস্বস্তি লুকিয়েছিল সেটা আমি টের পেয়েছিলাম। বাবা সাধারণত শনিবার সকালে বাড়িতেই থাকেন, পত্রিকা পড়েন, গাছপালায় জল দেন। বিকেলবেলা আমি আমার রুমে বসে বই পড়ছিলাম। বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরলেন, মুখ কালো করে। বাবার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমরা 3 বোন, আমি, আমার বড় বোন নীলা আর ছোট বোন মিতা। আমরা 3 জনই বাবার খুব আদরের। বাবার মুখ কালো দেখলে আমার বুকের ভেতর ফালা ফালা হয়ে যায়। বড় বোন নীলা বিয়ের পর এখন স্বামীর সাথে চট্টগ্রামে থাকেন। ছোট বোন মিতা একাদশ শ্রেণীতে পড়ে। বাবা সরাসরি হ্যালো না বলে দরজা পার হয়ে ভেতরে চলে যাচ্ছেন। আমি তড়িঘড়ি করে লাইভিং রুমে এলাম। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে? বাবা একটু মলিন হাসি দিয়ে বললেন, ওরে মা, তেমন কিছু না, ব্যাংকের কাজ নিয়ে একটু স্ট্রেস আছে। কিন্তু বাবার কণ্ঠের টান আর চোখের নিচের কালি থেকে আমি ভালোভাবেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে, সেটা শুধু ব্যাংকের কাজ নয়। বাবা বেডরুমে যাওয়ার সাথে সাথে আমিও দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। জানি এভাবে আড়ি পাতা অন্যায়, তবুও বাবার মুখ কালোর কারণ আমাকে জানতেই হবে। আমাদের বাসার নকশাই এমন যে করিডর থেকে বাবা মায়ের শব্দ বেশ স্পষ্ট শোনা যায়, যদি দরজা একটু অল্প খোলা থাকে। বাবা ঘরে ঢুকে মাকে উদ্দেশ্য করে বললেন, সুমিতা, আজ রায়ানের বাবা জালাল সাহেব আমার কাছে ফোন করে বললেন, রফিক সাহেব মেয়ের বিয়েতে সোনার গয়নার পাশাপাশি ঘরের যাবতীয় ফার্নিচার, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এসব তো দেবেন। সেসব না দিয়ে আপনি বরং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে রায়ানের চেম্বার সাজিয়ে দিন। বুঝতেই তো পাচ্ছেন, প্রাইভেট ডেন্টাল কলেজে রায়ানকে পড়াতে আমার অনেক টাকা খরচ হয়েছে। এখন ডেন্টিস্ট জামাই নিতে হলে আপনাদের একটু খরচ তো করতেই হবে। চেম্বার সাজাতে খুব বেশি টাকা লাগবে না, 7 লাখে হয়ে যাবে। আস্তে ধীরে দিলেই হবে। বাবার দীর্ঘশ্বাসের আওয়াজ শুনতে পেলাম। রায়ানের বাবার কথা শুনে মাথাটা চক্কর দিচ্ছে সুমিতা। এত টাকা কিভাবে জোগাড় হবে? ব্যাংকের চাকরি করে মাস শেষে যা বাঁচে তাতে তো আর 7 লাখ জমে না।
তাছাড়া নীলার বিয়েতেও তো কম খরচ হয়নি। এই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। দেখি ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করব, আর আত্মীয় স্বজনের কাছ থেকেও কিছু ধার দেনা করতে হবে। তুমি নোভাকে কিছু বলতে যেও না। মেয়েটা বিয়ে নিয়ে খুব খুশি। ওর মুখে হাসি দেখলে আমারও ভালো লাগে। বাবার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। 7 লাখ টাকা শুধু চেম্বার সাজানোর জন্য? আমার বাবা সারা জীবন সৎ থেকে পরিশ্রম করে আমাদের মানুষ করেছেন, আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। কখনো কারো অধিকার নষ্ট করো না, আর কেউ তোমার অধিকার নষ্ট করতে দিও না। বাবার এই কথাটি আমি কখনো ভুলিনি। সেই বাবা আজ আমার সুখের জন্য, শুধু একটি বিয়ের জন্য এমন একটি অন্যায় ও লোভী দাবি মেনে নিতে চাইছেন? সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। মাথা গরম হয়ে উঠছিল, বুকে যেন কেউ পাথর চেপে ধরেছে। আমি নিঃশব্দে আমার রুমে ফিরে গেলাম। জানালার দিকে তাকিয়ে বসে রইলাম। এঙ্গেজমেন্টের দিন রাইয়ান ওনার ফোন নাম্বার আমায় দিয়ে বলেছিলেন সময় সুযোগ করে কল দিতে, কিন্তু লজ্জায় আমি কল করিনি। আজকে দেখি না করলেই নয়। ফোনটা হাতে নিলাম, নাম্বার ডায়াল করলাম। কয়েকটি রিং বাজার পর অপর প্রান্ত থেকে একটা আত্মবিশ্বাসী কণ্ঠে হ্যালো শুনতে পেলাম। গলায় জড়তা কাটিয়ে বললাম, হ্যালো রাইয়ান, আমি নোভা বলছি। আপনি কি আজ বিকেলে আমার সাথে দেখা করতে পারবেন? আপনার সাথে সামনাসামনি আমার কিছু কথা আছে। আমাদের বাড়ির কাছে কফি কর্নার কফি শপে চলে আসুন। রাইয়ান একটু থেমে বলে, আচ্ছা ঠিক আছে, 5টার দিকে আসতে পারবো। আমি বললাম, ধন্যবাদ। ফোনটা রাখলাম। হৃদস্পন্দনটা যেন একটু বেড়ে গিয়েছিল, কিন্তু ভয় পাচ্ছিলাম না। এক ধরনের দৃঢ়তা আমার ভেতর কাজ করছিল। বিকেল 4:30টায় আমি কফি শপে পৌঁছলাম। একটা কোনার টেবিল বেছে নিলাম। আমার হাতের আংটিটা তখনও জলজল করছে। এটাকে দেখে আমার রাগ আরও গভীর হচ্ছিল। এই আংটি কি শুধু এই প্রতিশ্রুতির প্রতীক, নাকি এক ধরনের বন্দিত্বের শুরু? আমি পৌঁছানোর প্রায় 5 মিনিট পর রাইয়ান চলে এসেছে। লপাটা সুন্দর করে করা, পরিপাটি পোশাক, মুখে এক ধরনের আত্মতুষ্টির হালকা ছাপ। সে আমার দীপজ্যোতে জোসল। কোনো ভনিতা না করে আমি সরাসরি রাইয়ানকে জিজ্ঞেস করলাম, আপনার বাবা আমার বাবাকে ফোন করে আপনার চেম্বার সাজিয়ে দিতে বলেছেন প্রায় 7 লাখ টাকার মতো। এটা কি আপনি জানেন? রাইয়ান একটু অবাক না হয়ে বরং খুব স্বাভাবিক গলায় বলল, জানব না কেন, আমি আর বাবা মা আলোচনা করেই তো ঠিক করেছি। আমরা কোনো উপহার সামগ্রী নেব না, কারণ ওগুলো তো সব আমাদের বাড়িতেই আছে। টিভি, ফ্রিজ, এসি সবই তো আপডেটেড ভার্সন আছে। খালি খালি ওসব নিয়ে কি হবে? তার চেয়ে চেম্বার সাজিয়ে দিলে তো আমার প্রফেশনাল লাইফটা ভালোভাবে শুরু হবে। আমরা খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্তই নিয়েছি মনে হয়। আমি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, খুব ভালো সিদ্ধান্ত। আচ্ছা, একটা কথা বলবেন কি? এই যে মেয়ের বাবারা এত কষ্ট করে মেয়ে মানুষ করে অন্যকে দিয়ে দেয়, মেয়েকে লেখাপড়া শেখাতে তাদেরও তো কম খরচ হয় না। তাদের বেনিফিট কি? উপরন্তু মেয়ের বিয়ের সময় মেয়ের সাথে যৌতুক উপহার মেয়ের বাবাকেই দিতে হবে। এটা কেমন কথা? বরং ছেলের বাবাদের উচিত মেয়ের বাবাকে উপহার দেওয়া, কারণ তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পদটি তাদের হাতে তুলে দিচ্ছেন। রায়ানের মুখে একটু বিরক্তির ভাব ফুটে উঠল। সে তার কফির কাপটা এদিক ওদিক নেড়ে বলল, কী সব কথা বলো নোভা? সবাই যেই রীতি তো চলে আসছে। মেয়ের সুখের জন্য মেয়ের বাবাকে সব কিছু করতে হয়, এটাই তো নিয়ম। আমি ঠোঁট কামড়ে ধরে রাখলাম। তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, আপনার কথা অবশ্য ঠিক। মেয়ের সুখের জন্য বাবাদের অনেক কিছুই করতে হয়। আমার বাবাও আমার সুখের জন্য 7 লাখ টাকা দিয়ে আপনার চেম্বার সাজিয়ে দেবেন। রায়ানের মুখে একটু সন্তুষ্টির আভাস দেখা দিল। মনে হচ্ছিল সে জিতেই গেছে, কিন্তু আমি কথা চালিয়ে গেলাম। আপনাকে কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? রায়ান উৎসুকভাবে জানতে চাইল। আপনি আজকেই থেকে একটা নতুন ফ্ল্যাট খুঁজে ভাড়া নিন। আমাদের বিয়ের পর আলাদা থাকতে হবে। রায়ান এবার সত্যিই অবাক হয়ে বলল, ফ্ল্যাট ভাড়া নিয়ে কি হবে? আমাদের তো নিজেদের বাড়ি আছে, বেশ বড় ফ্ল্যাট। বাবা মা, আমার ছোট বোন সবাই থাকেন। তুমি সেখানে খুব ভালো থাকবে। আমি হাসি মুখে কিন্তু চোখে কোনো উষ্ণতা ছাড়াই বললাম, নতুন বউ হয়ে আমি তো আপনাদের বাড়িতে উঠব না রায়ান। আপনাদের বাড়িতে থাকলে আপনার মা আমাকে বলবেন, বৌমা চা করো তো, বৌমা আজ দুপুরে তুমি রান্না করো, কাজের বুয়া আসেনি, ঘরগুলো ঝাড়ু দাও তো বৌমা। এসব কিছুই আমি করব না। আমি একটা পড়ুয়া মেয়ে, ভবিষ্যতে চাকরি করব, আমার নিজের একটা কেরিয়ার থাকবে।
আমি শুধু আপনার স্ত্রী হিসাবে নয়, একজন পার্টনার হিসাবে জীবন কাটাতে চাই। আমি দেখলাম রায়ানের মুখের রং বদলে যাচ্ছে। আমি থামিনি। তার চেয়ে বড় কথা, আমার বাবা আমার সুখের জন্য টাকা খরচ করে আপনার চেম্বার সাজিয়ে দেবেন। সেখান থেকে টাকা আয় করে আপনি আপনার বাবা মা ভাই বোনদের পেছনে খরচ করবেন। সেটা তো আমি কিছুতেই মেনে নেব না। আমার সুখের জন্য বাবা যে যৌতুক দিচ্ছেন, সুতরাং সেই টাকা থেকে আয় আমি, মানে আমরা, আমাদের ইচ্ছে মতো খরচ করব। কাউকে জবাবদিহি করব না। আর বিয়ের দিন থেকেই আমি আলাদা ফ্ল্যাটে সংসার শুরু করব। এটাই আমার শর্ত। আমার কথা শুনে রায়ান মুখ কালো করে, রাগে কণ্ঠ ভারী করে বলল, তোমার চেহারা দেখে ভেবেছিলাম তুমি নরম, শান্ত, সাংসারিক স্বভাবের মেয়ে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার মাথায় নানা আজব চিন্তা। তোমাকে নিয়ে আবার আমাদের নতুন করে ভাবতে হবে নোভা। রায়ানের কথা শুনে রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। এই মানুষটা আমাকে কেনাকাটার জিনিসের মতো নতুন করে ভাববে? আমি কি কোনো পণ্য? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, দাঁতে দাঁত চেপে, কিন্তু আমার কণ্ঠস্বর ছিল অবিচল। আমি আমার বাম হাতের আংটিটা জোর করে খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিলাম। আংটি টেবিলে টকটক শব্দ করে লুফি গেল। আপনারা আমাকে নিয়ে নতুন করে ভাবতে হবে? না ধন্যবাদ, আপনার সম্পর্কে ভাবা আমার এখানেই শেষ। দ্রুত হাতের আংটি খুলে টেবিলের উপর রেখে, এই নিন আপনার আংটি। সারা জীবন ওই বুড়োই থাকব, তবুও আপনাদের মতো লোভী সংকীর্ণমনা পরিবারের বউ হব না। রায়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমার ব্যাগটা ঝুলিয়ে আমি হনহন করে কফি শপ থেকে বেরিয়ে আসলাম। বাইরে মুক্ত বাতাসটা আমার মুখে লাগতেই মনে হলো বিশাল একটা বোঝা যেন নামলো। বুকটা হালকা হয়ে গেল, মনটা বেশ প্রফুল্ল লাগছে। হ্যাঁ, একটা ব্যথা ছিল, একটা স্বপ্ন ভাঙার ব্যথা, কিন্তু তার চেয়ে বড় কথা, অন্তত একজন লোভী মানুষের মুখের ওপর আমি স্পষ্ট দৃঢ় ভাষায় আমার অবস্থান জানাতে পেরেছি। আমি আমার বাবার সম্মান রক্ষা করতে পেরেছি। আমি নিজের জন্য লড়তে পেরেছি। তারপর কফি শপ থেকে বাড়ি ফিরে আমি সরাসরি আমার রুমে চলে যাই। দরজা বন্ধ করে জানালার পাশে বসে পড়লাম। চোখে জল জমা হচ্ছিল, কিন্তু সেটা দুঃখের নয়, বরং এক ধরনের বিজয়ের, মুক্তির অনুভূতি। আমি সঠিক কাজটি করেছি তো? হ্যাঁ, নিশ্চিতভাবে করেছি। সন্ধে নেমে এলো। মা ডাকলেন, নোভা, খাবার সময় হয়েছে। আমি বাথরুমে মুখ ধুয়ে বেরিয়ে এলাম। খাবার টেবিলে আমরা তিনজন, বাবা, মা আর আমি। বাবা অনেকটা চুপচাপ, মা একটু চিন্তিত দেখাচ্ছেন। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। খাবার শেষে বাবা আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। আমি সেখানে যেতেই বাবা আমায় জিজ্ঞাসা করলেন, নোভা, তুই আজ রায়ানের সাথে দেখা করে ওকে কি বলেছিস? রায়ানের বাবা জালাল সাহেব আমায় ফোন করে বললেন, তুই নাকি বিয়েটা ভেঙে দিয়েছিস। কিন্তু কেন মা, কি হয়েছিল? বাবা খুবই ক্লান্ত আর হতাশ দেখাচ্ছিলেন। আমি এগিয়ে গিয়ে বাবার হাত দুটো আমার হাতের মধ্যে নিলাম। তারপর সোজা চোখে চোখ রেখে বললাম, বাবা, আমি তোমার কাছে একটা কথাও লুকাইনি। সেদিন তুমি আর মায়ের কথা আমি দরজার আড়াল থেকে শুনে ফেলেছিলাম। রায়ানের বাবা তোমার কাছ থেকে 7 লাখ টাকা দিয়ে তার ছেলে রায়ানের চেম্বার সাজানোর দাবি করেছে। বাবার চোখ বিস্ময়ে আর লজ্জায় একটু নিচের দিকে নুয়ে পড়ল। আমি বলতে থাকলাম, বাবা, এটা আমি মেনে নিতে পারিনি। তুমি আমাকে সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছ। একজন বাবা অনেক কষ্ট, অনেক ত্যাগ করে তার মেয়েকে বড় করে তোলে, দিন রাত পরিশ্রম করে ভালো স্কুল কলেজে পড়ায়, তারপর একদিন তাকে একটা ভালো ছেলের হাতে তুলে দেয় এই আশা নিয়ে যে তার মেয়েকে সে সুখে রাখবে, সম্মান দেবে। কিন্তু মেয়ের সাথে সাথে টাকা পয়সা, গাড়ি গয়না এসব যৌতুক দাবি করাটা অন্যায়। তুমি তোমার সাধ্যমতো দিতে চেয়েছিলে, কিন্তু ওদের দাবিটা তোমার সাধ্যের বাইরে চলে গিয়েছিল। এটা শুধু টাকার কথা না, এটা সম্মানের কথা, বাবার প্রতি মেয়ের দায়িত্বের কথা। আমার গলাটা একটু ভারী হয়ে এলো। তাই আমি নিজে গিয়ে রায়ানকে সব বলেছি। আমি বলেছি, আমি আলাদা থাকব, ওদের পরিবারে থাকব না, আর তোমার দেওয়া টাকা দিয়ে আমরা নিজেরাই খরচ করব। রায়ান আমার কথায় রেগে গেল, বলল, তোমাকে নিয়ে নতুন করে ভাবতে হবে। বাবা, আমি কারো ভাবনার পণ্য নই, আমি তোমার মেয়ে। তাই আমি সরাসরি আংটি ফেরত দিয়ে বিয়ে ভেঙে দিয়েছি। আমার জন্য তোমাকে এত কষ্ট করতে দিতে পারবো না। আমি তোমার সুখী, আত্মবিশ্বাসী মেয়ে হয়ে থাকতে চাই। বাবার চোখে জল চলে আসছিল। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তুই এমন করে নিজের সুখটা নষ্ট করলি। বাবা হিসেবে আমি তো চাই তুই সুখী থাকিস। আমি বললাম, বাবা, অন্যায়ের অপর প্রতিষ্ঠিত সুখ
কি আসলেই সুখ হয়? তুমি যদি দেনায় ডুবে যাও, অসম্মান সহ্য করো, সেটা দেখে আমি কি সুখী হতে পারবো? না বাবা, পারবো না। আমি তোমার সাথে ঝড় তুফান সামলাবো, কিন্তু কারো দয়ায়, কারো লোভের কাছে মাথা নত করে সুখ কিনব না। বাবা আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর সাহস দেখে আমি গর্বিত নোভা। ঠিক আছে, আমি তোর এর থেকেও ভালো, সৎ এবং তোকেও সম্মান করবে এমন ছেলের খোঁজ করব। আসলে এই প্রথাটা বহুদিন আগে থেকেই চলে আসছে। মেয়ের বাবাকেই নাকি ছেলের বাড়ির সমস্ত দাবি পূরণ করতে হবে, কিন্তু মেয়ের বাবা ছোট থেকে তার মেয়েকে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে বড় করে একজন অন্যের হাতে তুলে দেওয়ার পরও তার আর কী দেওয়ার মতন কিছু থাকে? সবটাই তো দিয়ে দেয় সে। আমি বাবার কাঁধে মাথা রেখে বললাম, থাকে বাবা, বাবা মায়ের আশীর্বাদ, ভালোবাসা আর শেখানো নীতি নৈতিকতা, এই অমূল্য সম্পদটাই তো থাকে, সেটা কোনো টাকার মূল্যে কেনা যায় না। সেদিন রাতে আমি খুব শান্তিতে ঘুমাতে পারলাম। ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু আমার বিবেক নিশ্চিন্ত, আমি সঠিক পথে আছি। সকালবেলা ঘুম ভাঙতেই জানালা দিয়ে পড়া রোদ এসে ঠিকরে পড়ল আমার বিছানায়। মনটা এক অদ্ভুত ঝরঝরে অনুভূতিতে ভরা। অনেকদিন পর এমন হালকা লাগছে যেন একটা বিশাল দায়িত্ব থেকে মুক্তি পেয়েছি। বিছানা থেকে উঠে দাঁড়াতেই নজর পড়ল খালি বাম হাতের তর্জনীর দিকে। আংটির দাগটা এখনও সামান্য রয়ে গেছে। আঙুলটা মুঠো করে আবার খুললাম। কোনো আফসোস নেই, শুধু একটা দৃঢ় প্রত্যয় কাজ করছে ভেতরে। বাথরুম থেকে ফিরে দেখি মা আমার দরজার বাইরে দাঁড়িয়ে, তার চোখে মুখে এক ধরনের উৎকণ্ঠা আর স্নেহ মিশিয়ে আছে। মা, এসো বলে আমি তাকে ভেতরে ডাকলাম। মা এসে আমার পাশে বিছানায় বসলেন। আমার হাতটি তার হাতের মধ্যে নিয়ে বললেন, নোভা, তুই সত্যি খুব সাহস করেছিস। বাবার কাছ থেকে শুনলাম সব। তোর বাবা কাল রাতে অনেক হালকা হয়ে ঘুমোতে গেছে। তোর জন্যে গর্ব হচ্ছে আমার। মায়ের কথায় আমার চোখ ছলছল করে এলো। মা, আমি তোমাদের কষ্ট দেখতে পারবো না। 7 লাখ টাকা! বাবা হয়তো ব্যাংক থেকে লোন নিতেন, আত্মীয়দের কাছে হাত পাততেন, সেটা আমি কোনোভাবেই হতে দিতে পারতাম না। আমরা 3 বোনের পড়ালেখা, বড় আপার বিয়ে, এসব করে বাবা মা ইতিমধ্যেই যথেষ্ট খরচ করেছেন। মা আমার পিঠে হাত বুলিয়ে বললেন, ঠিক করেছিস বাছা, তবে এবার কি হবে? লোকের মুখে তো কথাই আছে, তারা নানা কথা বলবে। আমি মায়ের দিকে তাকিয়ে একটু হাসলাম। মা, যারা বলে তাদের বলতে দাও। আমি সত্যি বলছি, রায়ানের কাছে আংটি ফেরত দেওয়ার পর থেকে আমার মনের ওপর থেকে যেন পাহাড় সরে গেছে। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই। অনার্স ফাইনাল ইয়ারের পর আর মাসখানেকের মধ্যেই আমার পরীক্ষা শেষ। এরপরই আমি চাকরির জন্য প্রস্তুত নেব। মায়ের মুখে একটু ভাবনার ছাপ। তাই তো, তুই তো আগে থেকেই বলছিলিস লেখাপড়া শেষ করে কিছুদিন কাজ করবি। হ্যাঁ মা, এখন সেটাই আমার লক্ষ্য। আগে নিজে স্বাবলম্বী হব, তারপর জীবনসঙ্গী খুঁজব, যে আমাকে সম্মান দেবে, আমার মতামতকে গুরুত্ব দেবে। পারিবারিক চাপে না, বরং নিজের পছন্দে। মায়ের চোখে জল জমল। আমার মেয়ে এত বড় হয়ে গেছে। সকালের নাশতা সেরে আমি আমার স্টাডি টেবিলে বসে পড়লাম, কিন্তু বইয়ের পাতায় চোখ রাখতে পারছিলাম না। মাথায় ঘুরপাক খাচ্ছিল ভবিষ্যতের নানা প্ল্যান। একটা রিজিউম তৈরি করা দরকার, অনলাইনে জব সার্চ শুরু করতে হবে। এদিকে বন্ধু তৃষাকে ফোন করে সব ঘটনা জানানোও জরুরি। সে যদি আর রায়ানের সম্পর্কে, তবু আমাদের 10 বছরের বন্ধুত্ব, সে নিশ্চয়ই বুঝবে। ফোনটা তুললাম। তৃষা ফোনটা ধরতেই উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হ্যালো নোভা, কেমন আছিস? বিয়ের প্রস্তুতিটা জোরে সোরে চলছে নিশ্চয়ই? আমি একটু নিঃশ্বাস নিয়ে বললাম, তৃষা শোন, ব্যাপারটা এমন না। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। রায়ানের বাবার দাবি, কফি শপে কথা, আংটি ফেরত, সব কিছু। ফোনের ওপর থেকে নিশ্চুপতা নেমে এলো অনেকক্ষণ। তারপর তৃষার কণ্ঠস্বর এলো অনেকটা হতাশ আর অনুতাপ ভরা। নোভা, আমি আসলে কিছু বলতে পারছি না। আমি লজ্জিত। আমিই তো তোদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমি জানতাম না আমার চাচাতো ভাই আর চাচার মনোভাব এমন হবে। তারা বাসায় তো খুব ভদ্র। আমি শুধু রায়ান দাদাকে ভালো ছেলে, পড়াশোনায় ভালো বলে জানতাম। তৃষা, তোর কোনো দোষ নেই। মানুষকে ঠিকভাবে চেনা সহজ না। তুই শুধু একটা সুযোগ করে দিয়েছিলি, সেটার সদ্ব্যবহার তারা করতে পারেনি। তোর এত রাগ হচ্ছে না নোভা? তুই তো সাধারণত এত রাগী না। রাগ নয় তৃষা, এটা ন্যায়ের জন্যে লড়াই।
আমার বাবার সম্মান রক্ষার লড়াই, আর আমি নিজের জন্য যে সম্মান চাই সেটা আদায়ের লড়াই। তৃষা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই সত্যি আমার হিরো নোভা। আমরা অনেকেই মুখ বুজে মেনে নিতাম, তুই না। আমি তোর পাশে আছি। কি কি করতে হবে বল? চাকরি খুঁজতে হবে, রিজিউম বানাতে সাহায্য চাইব, আর লোকের কথা শুনতে যদি কষ্ট হয় সেটা সামলাতেও হবে। সে তো আমি আছি, কেউ কিছু বললে আমি সরাসরি জবাব দেব, তুই নিশ্চিন্ত থাক। ফোন রেখে মনে হলো বিশ্বস্ত একজন বন্ধুর সমর্থন পাওয়াটা কত বড় শক্তি। বিকেলবেলা বাবা অফিস থেকে ফিরলেন। আজকে তার মুখে একটা হালকা প্রশান্তি দেখতে পেলাম। তিনি আমাকে ডেকে বললেন, নোভা, কালকের পর থেকে আমার ফোনটা একটু গরম হয়ে আছে। কেউ কেউ শুনেছে, কেউ কেউ জানতে চাইছে। আমি সরাসরি বলেছি, মেয়ের ইচ্ছে, মেয়ের সিদ্ধান্ত, আমরা সমর্থন করি। বাবা এতটা স্পষ্টভাবে বলবেন এটা আমি ভাবিনি। বাবা, লোকজনের প্রতিক্রিয়া কি? বাবা একটু হেসে বললেন, মিশ্র। কেউ বলছে মেয়েটা একটু জেদি হয়েছে, কেউ বলছে সাহসটা ভালো, আর রাইয়ানদের পরিবারের কিছু আত্মীয় তো সরাসরি খারাপ কথাই বলছে। কিন্তু নোভা, শোন, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন অন্যের বকাবকি গায়ে মাখব না। তোর পরীক্ষার দিকে নজর দে। ধন্যবাদ বাবা। বাবার এই সমর্থন আমার পক্ষে সবচেয়ে বড় শক্তি। পরের কয়েকদিন আমি নিজেকে বই আর নোটের মধ্যে ডুবিয়ে রাখলাম। ফাইনাল পরীক্ষা চলে এলো। পুরো মনোযোগ দিয়ে পরীক্ষাগুলো দিলাম। পরীক্ষা শেষ হতেই জীবনের একটা অধ্যায় যেন শেষ হয়ে গেল। পরীক্ষা শেষের প্রথম সপ্তাহ। এক সকালে আমি বসে আমার ল্যাপটপে রিজিউম তৈরি করছিলাম। আমার বড় বোন নীলা ফেস টাইম করলেন চট্টগ্রাম থেকে। ছোট, আমি সব শুনেছি, তুই একদম ঠিক করেছিস। নীলা আপার কণ্ঠে ছিল উত্তেজনা আর গর্ব। যদি রাইয়ান এখনই চেম্বার সাজানোর জন্য এত টাকা চায়, ভবিষ্যতে তো আরও বেশি চাইবে। তুই পালিয়ে এসেছিস বলে ভালো করেছিস। আমি হাসলাম। আপা, তুমি তো জানো আমি সহজে হার মানি না। জানি। এখন কি করবি? চাকরি খুঁজব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর দেখা যাক। বেশ, যদি চট্টগ্রামে আসতে চাস আমার এখানে থাকতে পারিস, জব সার্চ করতে পারিস, চেঞ্জ অফ এয়ারের দরকার হতে পারে। আপার প্রস্তাবটা মন্দ না, কিন্তু এখনই ঢাকা ছাড়তে চাইছিলাম না। দেখি আপা, আগে ঢাকাতেই ট্রাই করি। রিজিউম তৈরি হয়ে গেলে আমি অনলাইনে বিভিন্ন জব পোর্টালে অ্যাকাউন্ট খুললাম। বাংলা সাহিত্যে অনার্স, ইংরেজি আর কম্পিউটারে বেশ দক্ষতা, এই নিয়ে শুরু হলো আমার জব হান্ট। কন্টেন্ট রাইটিং, এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, টিচিং, এই ধরনের পদগুলোতে আবেদন করতে থাকলাম। এক সপ্তাহ কেটে গেল। কিছু ইন্টারভিউ কল এলো, কিন্তু সেগুলো ছিল কম বেতনের বা প্রোফাইলের সাথে মেলে না। একটু হতাশা জমছিল মনে। একদিন দুপুরে ফোন বেজে উঠল। একটি পরিচিত নাম্বার, কিন্তু চিনতে পারছিলাম না। কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একজন নারীর আত্মবিশ্বাসী কিন্তু ভদ্র কণ্ঠস্বর বলল, হ্যালো, আমি কি নোভার সাথে কথা বলছি? জি, আমি নোভা বলছি। আপনি কাকে পেলেন? আমি শ্রেয়া সরকার, পাঠক প্রকাশনীর সঙ্গে যুক্ত আছি। আপনার রিজিউম আমরা দেখেছি। আপনি বাংলা সাহিত্যে অনার্স করেছেন আর বাংলা টাইপিং আর এডিটিংয়ে বেশ দক্ষ। আমাদের একজন প্রুফ রিডার আর লাইন এডিটরের দরকার। আপনি কি বিকেলে আমাদের অফিসে এসে দেখা করতে পারবেন? হৃদস্পন্দনটা এক লাফে বাড়ল। পাঠক প্রকাশনী নামটা আমি চিনি, তারা বেশ নামকরা একটি প্রকাশনা সংস্থা। জি, অবশ্যই পারব। সময় আর ঠিকানা বলুন। শ্রেয়া ম্যাডাম সময় ও ঠিকানা বলে দিলেন। বিকেল 4টেই ইন্টারভিউ। পুরো দুপুরটা নার্ভাসনেসে কেটে গেল। মা আমাকে উৎসাহ দিলেন। বাবার ফোন করে খবরটা দিলাম। তিনি বললেন, যাও মা, নিজের মতো করে কথা বলো, তুই পারবি। প্রথম ইন্টারভিউ। স্মার্ট কিন্তু সিম্পল একটা সালোয়ার কামিজ পরে বেরোলাম। অফিসটি বসুন্ধরা আবাসিক এলাকায়। অফিস রুমে ঢুকতেই দেখলাম 40 ঊর্ধ্ব, খুব প্রাণবন্ত একজন মহিলা। ইনি নিশ্চয়ই শ্রেয়া সরকার। তিনি আমাকে বসতে বললেন। তিনি সরাসরি প্রশ্ন করলেন, আপনার প্রোফাইল দেখে ভালো লেগেছে, কিন্তু আপনার কোনো প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নেই, তাহলে আমরা কেন আপনাকে নেব? আমি একটু দম নিয়ে উত্তর দিলাম, ম্যাডাম, অভিজ্ঞতা না থাকলেও আমি একজন নিবিষ্ট পাঠক। বাংলা ব্যাকরণ, বানান আর ভাষার প্রবাহ নিয়ে আমার আগ্রহ আর সতর্কতা অনেক বেশি। আমি দ্রুত শিখতে পারি, আর প্রকাশনীর কাজের প্রতি আমার দারুণ আগ্রহ আছে। আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন, আমি আমার শ্রম আর নিষ্ঠা দিয়ে প্রমাণ করব যে আমি এই কাজের উপযুক্ত। তিনি আমার দিকে কিছুক্ষণ খেয়াল করে দেখলেন, তারপর হাসলেন। ঠিক আছে, তাহলে একটা টেস্ট দেই। তিনি কম্পিউটারের স্ক্রিনের দিকে ঘুরে একটি ফাইল ওপেন করলেন।
এই গল্পের ম্যানুস্ক্রিপ্টটা প্রায় শেষ, কিন্তু এখানে ভাষাগত কিছু ভুল, বানান ভুল আর গল্পের ধারাবাহিকতায় কিছু ঘাটতি আছে। আপনি 1 ঘন্টা সময় নিয়ে এডিট করে দেখান তো। নিশ্চয়ই, আমি বললাম। তিনি আমাকে একটি ওয়ার্কস্টেশনে নিয়ে গেলেন। 1 ঘন্টা পুরো মনোযোগ দিয়েই কাজ করলাম। শুধু বানান শুদ্ধি নয়, যেখানে বাক্যগুলো খটমটে লেগেছে সেখানে ছোট ছোট পরামর্শ দিলাম কিভাবে সাবলীল করা যায়। টাইপিং স্পিডও ভালো। ঠিক 1 ঘন্টায় কাজ শেষ করে তাকে দেখালাম। শ্রেয়া ম্যাডাম মনোযোগ দিয়ে দেখলেন। তার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। খুব ভালো। আপনি যে শুধু ভুলগুলো ধরেছেন তা নয়, ভাষা সুন্দর করার চেষ্টাও করেছেন। এই কাজের জন্য যে ধরনের ধৈর্য ও সূক্ষ্ম দৃষ্টি দরকার সেটা আপনার আছে বলেই মনে হচ্ছে। আমার বুকের ভেতর হোপফুল অ্যান্টিসিপেশন। আমরা 3 মাসের জন্য প্রবেশন পিরিয়ডে নিয়োগ দিতে চাই। বেতন শুরুতে একটু কম, কিন্তু কাজ দেখলে বাড়বে। আপনি রাজি আছেন? রাজি না হয়ে উপায় কি? এটা তো আমার ক্যারিয়ারের প্রথম ধাপ। জি, নিশ্চয়ই রাজি আছি। চমৎকার। তাহলে আগামীকাল থেকে আপনি যোগ দিতে পারেন? পারব। বাইরে বের হয়ে আসতেই মনে হলো আকাশটা যেন আরও নীল। জীবনের প্রথম চাকরি, প্রকাশনা সংস্থা, যা পেশাগতভাবে আমার পড়ার বিষয়ের সাথেই যায়। খুশিতে পা ফেলতে পারছিলাম না। বাসায় ফিরে সবাইকে খবরটা দিলাম। বাবা মা খুব খুশি। মা বললেন, দেখছিস, সঠিক কাজ করলে ভগবানও সাহায্য করেন। পরের দিন থেকে শুরু হয়ে গেল আমার নতুন জীবন। অফিসের কাজ শেখা, ম্যানুস্ক্রিপ্ট এডিট করা, লেখকদের সাথে যোগাযোগ করা, এসব নিয়ে ব্যস্ত সময় কাটতে লাগলো। প্রায় 3 সপ্তাহ হয়ে গেল আমি চাকরিতে। প্রতিদিন নতুন কিছু শিখছি। কলিগরা ভালো। শ্রেয়া ম্যাডাম খুবই সাপোর্টিভ একজন বস। একদিন অফিস থেকে ফেরার পথে শপিং মলে ঢুকেছিলাম একটা বই দেখতে। হঠাৎ চোখে পড়ল একজনের দিকে। লোকটা আমাকে দেখেই যেন একটু থমকে দাঁড়ালো। ওই তো, রায়ান। সে একা নয়, তার পাশে একজন মেয়ে তার হাত ধরে আছে। মেয়েটি বেশ মেকআপ করে, দামি পোশাক পরা। রায়ানও বেশ স্মার্টলি ড্রেসড। 1 সেকেন্ডের জন্য আমাদের চোখাচোখি হলো। রায়ানের চোখে প্রথমে অবাক ভাব, তারপর এক ধরনের অস্বস্তি। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, মেয়েটিকে আরও কাছে টেনে নিয়ে অন্যদিকে হাঁটা শুরু করল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। কোনো কষ্ট পেলাম না, বরং একটা হালকা হাসি পেল। সে তো নতুন করে ভাবতে শুরুই করে দিয়েছে, আমার জন্য নয়, অন্য কাউকে নিয়ে। বাসায় ফিরে ঘটনাটা মাকে বললাম। মা বললেন, দেখছিস, পৃথিবী এভাবেই চলে। কেউ কারোর জন্য বসে থাকে না। তুই নিজের পথে ঠিকঠাক এগুচ্ছিস। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। তৃষার কল। নোভা, তুই জানিস কি, কাল আমাদের এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম। সেখানে রায়ান দাদার মা, মানে আমার চাচিমা, নানান কথা বলছিলেন। বললেন, ওই মেয়েটা, মানে তুই, আমাদের সম্মান দেয়নি, আমাদের দাবি মানেনি। আমাদের রায়ান এখন ঢাকারই একটা বিখ্যাত ডেন্টিস্টের মেয়ের সাথে কথা বলছে। বিয়েটা প্রায় পাকা। মেয়ের বাবার পক্ষ থেকে রায়ানের জন্য একটা নতুন কারোর অফার আছে। শুনে আমার রাগে কান লাল হয়ে গিয়েছিল। আমি শুনে শুধু হাসলাম। তৃষা, রাগ করিস না। ওরা তাদের পথে, আমরা আমাদের পথে। আমি এখন আমার চাকরি নিয়ে খুশি। আমার জীবনটা এখন আমার নিয়ন্ত্রণে। ফোন রেখে ভাবলাম, সত্যিই তাই। যারা টাকা পয়সা, গাড়ি ঘর দেখে সম্পর্ক বাঁধে, তারা হয়তো দ্রুত বিয়ে করবে, কিন্তু সেই সম্পর্কের ভিত্তিটা কি হবে? আমার জীবন এখন অন্যরকম। নিজের ইনকাম, নিজের স্বাধীনতা, নিজের সিদ্ধান্ত। এই স্বাদটাই এখন আলাদা। আমি জানালার কাছে দাঁড়ালাম। রাতের শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল। ভবিষ্যৎ এখনও রহস্যময়, কিন্তু এবার সেই রহস্যের মুখোমুখি আমি একা নই। আমার আছে আমার আত্মসম্মান, আমার পরিবারের অকৃত্রিম ভালোবাসা এবং নিজের পায়ে দাঁড়ানোর এই শুরুটা। প্রবেশন পিরিয়ডের কাজটি আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। প্রতিদিন সকালে উঠে অফিসে যাওয়া, ম্যানুস্ক্রিপ্টের পৃষ্ঠার পর পৃষ্ঠা যত্ন নিয়ে পড়া, লেখকদের সাথে পাতানো বানান নিয়ে আলোচনা করা, এসবের মধ্যে এক অদ্ভুত তৃপ্তি খুঁজে পেয়েছি। শ্রেয়া ম্যাডাম শুধু বস নন, একজন গুরুও। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে একটি লেখার প্রাণটাকে বোঝা যায়, লেখক কি বলতে চাইছেন সেটা ধরা যায়, আর সেটাকে পাঠকের জন্য আরও স্পষ্ট করে তোলা যায়। একদিন তিনি আমাকে ডেকে বললেন, নোভা, তোমার কাজ দেখে আমি সত্যি প্রভাবিত। তুমি যে শুধু ভুল ধরছো তা নয়, লেখার ফ্লোটা ঠিক রাখতে পারছো। আমাদের একটা নতুন প্রকল্প শুরু হচ্ছে, তরুণ লেখকদের নিয়ে একটি সংকলন। তুমি এর সহ সম্পাদনার দায়িত্ব পাচ্ছ। এটা ছিল আমার জন্য বিশাল একটা সুযোগ।
ম্যাডাম, আমি আমি চেষ্টা করব যথাসাধ্য ভালো করতে। আমি জানি পারবে। আর হ্যাঁ, প্রবেশন পিরিয়ড শেষ করে তোমাকে পার্মানেন্ট করা হচ্ছে, বেতনও কিছুটা বাড়বে। খবরটা শুনে আমি যেন উড়ে বেড়াই। বাসায় গিয়ে প্রথমে মাকে, তারপর বাবাকে ফোন করে জানালাম। বাবার কণ্ঠে যে গর্বের সুরটা শুনলাম, সেটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। জীবন যেন সুন্দর ছন্দে চলছিল, কিন্তু জীবনের নতুন কোনো অধ্যায় শুরু হবার আগে পুরনো কোনো অধ্যায় যেন সম্পূর্ণভাবে শেষ হয় না। এক শুক্রবার সন্ধ্যায় বাসায় ফিরে আমার মা কিছুটা বিব্রতভাবে বললেন, নোভা, রাইয়ানের মা মানে ফারহানা আপা ফোন করেছিলেন। আমার মুখের হাসি মিলিয়ে গেল। কেন, কি চাইলেন? তিনি বললেন, তিনি সরাসরি তোমার সাথে কথা বলতে চান। আমি তোমার নম্বর দেইনি, কিন্তু তিনি বেশ জোর করছিলেন। শেষে বললেন তিনি নিজে তোমার অফিসে যাবেন। এটা অপ্রত্যাশিত ছিল না। লোকমুখে নানান কথা শোনা যাচ্ছিল যে রাইয়ানের নতুন পাত্রীর সাথে কথা ভাঙছে, পাত্রীর পরিবার নাকি আরও বেশি দাবি করছে। হয়তো সেই জটিলতায় ফের আমাকে প্রয়োজন পড়েছে। আমি মাকে বললাম, মা, চিন্তা করো না, তিনি অফিসে আসলে আমি ঠিকই সামলাবো। মা চিন্তিত চোখে বললেন, সাবধানে থাকিস মা, ওদের পরিবারের মানসিকতা আমরা জেনে গেছি। সত্যি, পরের সোমবার সকালে অফিসে ঢুকতেই রিসেপশনিস্ট আমাকে জানালো, নোভা আপা, একজন মহিলা আপনার জন্য এসেছেন, ওয়েটিং এরিয়ায় আছেন। তিনি নিজের নাম বললেন ফারহানা আহমেদ। আমি হালকা একটা নিঃশ্বাস নিলাম। ধন্যবাদ, আমি যাচ্ছি। ওয়েটিং এরিয়ায় গিয়ে দেখি রাইয়ানের মা ফারহানা আপা বেশ এক্সপেন্সিভ একটা শাড়ি পরে বসে আছেন, কিন্তু তার মুখমণ্ডলে স্পষ্ট একটা ক্লান্তি আর উদ্বেগের ছাপ। আমাকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন। নোভা, তিনি বললেন। জি, আমি। আসুন, আমরা কনফারেন্স রুমে কথা বলি। আমি তাকে ছোট্ট কনফারেন্স রুমে নিয়ে গেলাম। দরজা বন্ধ করলাম না। তিনি বসতেই শুরু করলেন, নোভা, আমি সরাসরি আসার জন্য দুঃখিত, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। তুমি হয়তো শুনেছ, রাইয়ানের নতুন যে পাত্রের সাথে কথা হচ্ছিল, সে পাত্রী এবং তার পরিবারের দাবি। তিনি একটু থেমে গেলেন, যেন কথাটা বলতে লজ্জা পাচ্ছেন। আমি শান্তভাবে বললাম, জি, আমি কিছু শুনেছি। তারা শুধু চেম্বার সাজানোর টাকাই চায়নি, তারা আরও দাবি করেছে একটি নতুন গাড়ি এবং বিয়ের পর আলাদা ফ্ল্যাট কিনে দিতে হবে। এই দাবি মানতে না পারায় তারা বিয়ের কথা ভেঙে দিয়েছে। ফারহানা আপার কণ্ঠে এবার স্পষ্ট অনুতাপ ছিল। এখন রাইয়ান খুব ভেঙে পড়েছে। সে আবার তোমার কথাই ভাবছে, বলে তুমিই ছিলে সৎ এবং যুক্তিবাদী। সে আবার তোমার সাথে কথা বলতে চায়। আমি কিছুক্ষণ নীরবে থেকে বললাম, ফারহানা আপা, আমি আপনার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রথমবার আমার কাছ থেকে চেম্বার সাজানোর টাকা চেয়েছিলেন? কেন মেয়ের বাবাকে এত কষ্ট দেওয়া হয়? আপনি নিজেও তো একজন মেয়ের মা। তিনি নিচু মাথায় বললেন, আমি জানি আমরা ভুল করেছি। তখন আমরা ভেবেছিলাম এটাই তো নিয়ম, সবাই তো দেয়। কিন্তু এখন দেখছি যারা বেশি দাবি করে তাদের কাছ থেকে আরও বেশি চাওয়া হয়। আর তুমি সেদিন যা বলেছিলে, রাইয়ান সেটা বারবার বলছে, মেয়ের বাবাকেই সব দিতে হবে, এটা কেমন কথা? সে যেন সেদিন তোমার কাছ থেকে কিছু শিখেছে। আমার মনটা একটু নরম হলেও সিদ্ধান্তে অটল ছিলাম। আপা, আমি রাইয়ানকে ক্ষমা করেছি। আমি তার প্রতি কোনো রাগ পুষে রাখিনি, কিন্তু কফি শপে আমাদের যে কথোপকথন হয়েছিল, সেখানে তিনি আমাকে নতুন করে ভাবতে হবে বলে যে কথাটা বলেছিলেন, সেটা শুধু শব্দ নয়, সেটা একটি দর্শন, একটি মনোভাব, যেখানে আমি একজন ব্যক্তি হিসেবে তার সমান একজন মানুষ হিসেবে গণ্য হইনি। আমি শুধু একটি পাত্রী ছিলাম, যার কিছু শর্ত আছে। ফারহানা আপা নিরুত্তর হয়ে রইলেন। আমি বলতে থাকলাম, আমি এখন আমার জীবন নিয়ে খুশি। আমি চাকরি করছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি এমন কাউকে চাই যে আমাকে সম্মান করবে, আমার স্বাধীনতা আর স্বপ্নকে সম্মান করবে। আমার মনে হয় না রাইয়ান এখনও সেটার জন্য প্রস্তুত, কারণ তার পরিবারের এবং তার নিজের যে প্রত্যাশা, সেটা এখনও হয়তো বদলায়নি। আপনারা হয়তো শুধু এই মুহূর্তের সমস্যার সমাধান খুঁজছেন। কথাগুলো আমি খুব ভদ্র কিন্তু দৃঢ়ভাবে বললাম। ফারহানা আপা উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল হতাশা, কিন্তু রাগ ছিল না। আমি বুঝতে পেরেছি নোভা, আমি আসলে আমার ছেলেকেই দোষ দিচ্ছি না। আমরাই তাকে এভাবে গড়ে তুলেছি। ধন্যবাদ, তুমি আমাকে সময় দিয়েছ। তিনি চলে যাওয়ার পর আমি জানালার দিকে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলাম। আমার মনে পড়ে গেল বাবার কথা, অন্যায়ের উপর প্রতিষ্ঠিত সুখ হয় না। আজ আমি যদি সুযোগ পেয়ে আবার সেই পথে ফিরে যেতাম, তাহলে সেদিন আমার প্রতিবাদ, আমার আত্মসম্মান বোধ সবই অর্থহীন হয়ে যেত। না, আমি পিছন ফিরে তাকাবো না।
এই ঘটনার পর আমি নিজের কাজে আরও বেশি ডুবে গেলাম। তরুণ লেখকদের সংকলনটি নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক নতুন ও প্রতিভাবান লেখকের সাথে পরিচিত হলাম। তাদের কল্পনার জগৎ, তাদের গল্প বলার ভঙ্গি এসব আমাকে মুগ্ধ করত। একদিন অফিসে একটি নতুন ম্যানুস্ক্রিপ্ট আসলো। লেখকের নাম আরাফ মাহমুদ। গল্পটির শিরোনাম অদেখা সুরের সন্ধানে। এটি ছিল একজন যুবকের গল্প যে সঙ্গীতকে পেশা হিসেবে নিতে চায়, কিন্তু পারিবারিক ও সামাজিক চাপের মুখে পড়ে। গল্পটি পড়তে পড়তে আমি আবিষ্কার করলাম লেখক খুব সূক্ষ্মভাবে আবেগ ও সংঘাত ফুটিয়ে তুলেছেন। কিন্তু ম্যানুস্ক্রিপ্টটিতে কিছু জায়গায় ধারাবাহিকতার সমস্যা ছিল, আবার কিছু জায়গায় বর্ণনা একটু বেশি বড় হয়ে গিয়েছিল। শ্রেয়া ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এই লেখকটির সাথে কি সরাসরি কথা বলা যাবে? কিছু জায়গা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই, সে তরুণ লেখক, খুবই আগ্রহী। আমি তার কন্ট্যাক্ট দিচ্ছি, তুমি নিজেই কথা বলে নিও। আমি কিছুটা নার্ভাস হয়ে লেখক আরাফ মাহমুদের ফোন নম্বরে কল করলাম। কল রিসিভ করল একটি শান্ত ভদ্র কণ্ঠ। হ্যালো হ্যালো, আমি নোভা পাঠক প্রকাশনী থেকে বলছি। আপনি কি আরাফ মাহমুদ? জি, আমি। প্রকাশনী থেকে? আমার ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কিছু কথা? হ্যাঁ, আপনার গল্পটি পড়েছি। সত্যি বলতে খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রধান চরিত্রটির সংগ্রামটা খুব জীবন্ত। তবে কিছু জায়গায় আমি কিছু সংশোধনের পরামর্শ দিতে চাই, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই, আমি খুব খুশি হলাম যে আপনি ফোন করেছেন। আসলে এটা আমার প্রথম বড় কাজ। আমি গাইডেন্সের জন্য অপেক্ষা করছিলাম। আমরা প্রায় আধা ঘন্টা কথা বললাম। আমি কোথায় কি পরিবর্তন প্রয়োজন সেটা বুঝিয়ে বললাম। তিনি খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং তার কিছু চমৎকার আইডিয়া শেয়ার করলেন। কথা বলতে বলতে আমার অনুভব হলো এই মানুষটি সত্যিই তার কাজকে খুব গভীরভাবে ভাবেন। কয়েকদিন পর তিনি সংশোধিত ম্যানুস্ক্রিপ্ট জমা দিলেন। সেটি আগের চেয়ে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ ও শক্তিশালী হয়ে উঠেছে। শ্রেয়া ম্যাডাম দেখে বললেন, নোভা, তুমি এই লেখকটির সঙ্গে ভালো কাজ করেছ। সে তোমার কাজে খুব সন্তুষ্ট মেসেজ পাঠিয়েছে। আমি খুশি হলাম। কয়েক সপ্তাহ পরে আমাদের সংকলনটির কাজ প্রায় শেষের দিকে। প্রকাশনী থেকে লেখকদের সাথে একটি ছোট্ট আলোচনা সভার আয়োজন করা হলো। সেখানে লেখকদের আমন্ত্রণ জানানো হলো। সভার দিন আমি কিছুটা নার্ভাস ছিলাম, এতগুলো লেখকের সামনে যাদের ম্যানুস্ক্রিপ্ট আমি এডিট করেছি। সভা শুরু হবার কিছুক্ষণ পরই দেখি একজন লম্বা চশমা পরা হালকা হাস্যময় যুবক প্রবেশ করলেন। তিনি সরাসরি আমার দিকে এগিয়ে এলেন। আপনি নোভা না? হ্যাঁ, আমি আরাফ। আপনার সঙ্গে কথা বলে কাজটি করতে পেরে আমি সত্যিই উপকৃত হয়েছি। ধন্যবাদ, বলেই তিনি হাত বাড়িয়ে দিলেন। আমি তার হাতে করমর্দন করলাম। আপনার গল্পটাই অসাধারণ ছিল। আমি শুধু একটু পালিশ করেছি। সভায় আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। আমি লক্ষ্য করলাম আরাফ মাহমুদ যখন কথা বলেন তখন খুব যুক্তিপূর্ণ এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তার মধ্যে এক ধরনের নম্র আত্মবিশ্বাস ছিল। সভা শেষে সবাই যখন চলে যাচ্ছিল, আরাফ আবার আমার কাছে এলেন। নোভা, আপনি কি কখনো কফি শপে বসে লেখা বা বই নিয়ে আলোচনা করেন? আমার মনে হয় আপনার মতো এডিটরের সাথে কথা বলে আমি আরও অনেক কিছু শিখতে পারবো। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, মাঝে মাঝে করি। আপনি যদি চান আমরা একদিন আলোচনা করতে পারি। খুব ভালো হবে, তিনি বললেন। আমরা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করলাম। সেদিন বাসায় ফিরতে ফিরতে আমার মনে হচ্ছিল জীবনে নতুন মানুষ, নতুন ধারণার সাথে পরিচয় হওয়াটা কত সুন্দর। রাইয়ান ও তার পরিবারের সাথে যে অভিজ্ঞতা হয়েছিল সেটা যেন একটা বিষাক্ত অধ্যায় ছিল। আর এখন এই নতুন পরিচয়গুলো, এই সৃজনশীল পরিবেশ, এটা যেন মুক্ত বাতাসের স্বাদ। কয়েকদিন পরে আরাফ সত্যিই একটি কফি শপে আলোচনার আমন্ত্রণ জানালেন। আমি রাজি হলাম। সেখানে গিয়ে আমরা শুধু তার ম্যানুস্ক্রিপ্ট নিয়েই আলোচনা করলাম না, বিভিন্ন বই, সাহিত্য এবং আমাদের পড়াশোনার অভিজ্ঞতা নিয়েও কথা হলো। জানতে পারলাম তিনি আর্কিটেকচারে স্নাতক করেছেন, কিন্তু লেখালেখিই তার প্রধান প্যাশন। পরিবার থেকে প্রথমে বাধা পেলেও এখন তারা তাকে সমর্থন করেন। আমিও আমার গল্পটা তাকে বললাম, কিভাবে আমি যৌতুকের দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে বিয়ে ভেঙে দিয়েছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। বললেন, আপনি খুব সাহসী। আমাদের সমাজে এই সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন, কিন্তু আপনি ঠিক করেছেন। একটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান আর সহমর্মিতা, নাকি দাবি আর প্রত্যাশা।
তার কথাগুলোতে আমি প্রচণ্ডভাবে সহমত হলাম। মনে হচ্ছিল কেউ একজন আমাকে সত্যিই বুঝতে পারছে। সেই দিন থেকে আমরা মাঝে মাঝেই কফি শপে দেখা করতাম, অনলাইনে বই নিয়ে আলাপ করতাম। আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠছিল, যে বন্ধুত্বের ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা আর সৃজনশীলতার প্রতি ভালোবাসা। 1 মাস কেটে গেল, সংকলনটি বের হতে যাচ্ছে। একদিন অফিস থেকে ফেরার পথে আরাফ ফোন করল। নোভা, আপনি কি জানেন আপনার জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে? কিসের সুযোগ? আমার এক বন্ধু একটি অনলাইন লিটারারি ম্যাগাজিন চালু করছে। সেখানে একজন দক্ষ এবং আগ্রহী বাংলা এডিটর দরকার। আমি আপনার নাম সুপারিশ করেছি। তিনি আপনার কাজ দেখতে চান। পার্ট টাইম বা ফ্রিল্যান্স হিসাবে করতে পারেন, বেতনও ভালো। আমার জন্য এটা ছিল আরেকটি দরজা খুলে যাওয়া। সত্যি, এটা তো দারুণ, আমি আগ্রহী। তাহলে আমি আপনার কন্ট্যাক্ট দিই, আপনি কথা বলুন। সপ্তাহখানেকের মধ্যেই সেই অনলাইন ম্যাগাজিনের সাথে আমার ফ্রিল্যান্স কাজের চুক্তি হয়ে গেল। এখন আমি আমার ফুল টাইম চাকরির পাশাপাশি সপ্তাহে কিছু সময় দিচ্ছি এই ম্যাগাজিনের জন্য কন্টেন্ট এডিট করতে। আয়ও বেড়েছে, অভিজ্ঞতাও বাড়ছে। একদিন রাতে আমি আমার ডায়েরিতে লিখলাম, জীবন কখনো সরল রেখায় চলে না, কখনো হঠাৎ বাঁক নেয়, কখনো উঁচু নিচু পথ পাড়ি দিতে হয়। কিন্তু সেই পথ চলায় যদি নিজের আত্মসম্মান টিকে থাকে, যদি নিজের জন্য লড়ার স্পৃহা থাকে, তবে প্রতিটি বাঁকই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। রায়ানের আংটি ফেরত দেওয়া ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আমাকে আজ এখানে এনেছে, আত্মবিশ্বাসী, স্বাবলম্বী এবং মুক্ত। লিখে আমি জানালার দিকে তাকালাম। রাতের নীরবতা ভেঙে দূরে কোনো গাড়ির হর্ন বাজল, কিন্তু আমার মন ছিল অদ্ভুত রকমের শান্ত। আমি জানতাম না ভবিষ্যতে কি আছে। হয়তো আরাফের সাথে এই বন্ধুত্ব কোন দিকে মোড় নেবে, হয়তো পেশাগত জীবনে আরও বড় চ্যালেঞ্জ আসবে, হয়তো সমাজের কিছু মানুষের কথা শুনতে হবে। কিন্তু আমি এখন আর সেই নোভা নই যে অন্যের দাবির কাছে মাথা নত করবে। আমি এখন আমি, যে নিজের পথ নিজেই খুঁজে নেবে, নিজের আলোয় নিজেই পথ চলবে। ফ্রিল্যান্স কাজটি আমার জীবনে নতুন গতি এনেছে। অনলাইন ম্যাগাজিনটির নাম শব্দ চৈতন্য। এটি তরুণ প্রজন্মের জন্য সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বিষয়ক নানান লেখা প্রকাশ করে। আমার দায়িত্ব হল জমা পড়া কবিতা, গল্প, প্রবন্ধগুলো সম্পাদনা করা, লেখকদের সাথে যোগাযোগ রাখা এবং সামাজিক মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি করতে সাহায্য করা। কাজটি চ্যালেঞ্জিং কিন্তু খুবই আনন্দদায়ক, বিশেষ করে যখন নতুন কোনো লেখক প্রথমবারের মতো প্রকাশিত হবার সুযোগ পায়। তাদের উচ্ছ্বাস আমাকে উদ্দীপ্ত করে। আরাফের সাথে আমার যোগাযোগ স্বাভাবিক ও নিয়মিত থাকল। আমরা প্রায়ই নতুন প্রকাশিত বই, সিনেমা বা সামাজিক ইস্যু নিয়ে কথা বলতাম। আমাদের আলোচনাগুলো সবসময়ই ছিল প্রাণবন্ত এবং চিন্তা উদ্রেককারী। একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, নোভা, তুমি কি কখনো নিজে লেখার চেষ্টা করেছ? শুধু এডিট করা নয়, নিজের মনের কথাগুলো গল্প বা কবিতার আকারে প্রকাশের? প্রশ্নটা আমাকে একটু ভাবিয়ে তুলল। আসলে কলেজ জীবনে কিছু কবিতা লিখতাম, কিন্তু সেগুলো খুবই অ্যামেচুরিস্ট ছিল। তারপর ব্যস্ততা আর জীবনের নানা টানাপূরণে আর লিখিনি। তুমি যদি আবার লিখতে শুরু করো, আমি নিশ্চিত সেগুলো ভালো হবে, কারণ একজন ভালো এডিটরই ভালো লেখক হওয়ার সবচেয়ে বড় গুণটি রাখে। সে জানে কিভাবে একটা লেখাকে কার্যকরী ও স্পষ্ট করা যায়। আরাফের উৎসাহ আমার ভেতরে একটা প্রচ্ছন্ন হিবলেমিয়া জ্বালিয়ে দিল। সেদিন রাতে অনেক দিন পরে আমি আমার পুরনো ডায়েরি খুলে বসলাম। কলেজের দিনগুলোর অগোছালো কবিতাগুলো পড়তে পড়তে হাসি পেল। তারপর একটা খালি পৃষ্ঠায় কলম রাখলাম। প্রথমে কিছু এলো না, তারপর মনে পড়ল সেদিনের কথা, যেদিন আমি কফি শপ থেকে বেরিয়ে এসেছিলাম। হাতের আংটির দাগটা তখনও টাটকা। লিখতে শুরু করলাম। কবিতা না, গল্পও না, একটা খণ্ড গল্পের মতো, একটা স্টেটাসের মতো। লিখলাম আত্মসম্মান নামের সেই গহীন খাতের কথা, যে খাতে জমা হয় না টাকা পয়সা, জমা হয় প্রতিটি সাহসী সিদ্ধান্ত, প্রতিটি স্বাধীন নিঃশ্বাস। লেখাটা শেষ করে ফেসবুকের একটি ব্যক্তিগত নোটে সেভ করে রাখলাম। কাউকে দেখালাম না, কিন্তু লেখার সময় যে ক্যাথারসিসটা অনুভব করলাম সেটা আমাকে হালকা করেছিল। অফিসে শ্রেয়া ম্যাডাম আমাকে ডেকে একটি বিশেষ দায়িত্ব দিলেন। আমাদের প্রকাশনী একটি প্রতিষ্ঠিত ঔপন্যাসিকের নতুন বই বের করতে যাচ্ছিল। লেখক খুবই বিখ্যাত, কিন্তু তার ম্যানুসে ভুল প্রায় নেই বললেই চলে। তবে তিনি চেয়েছিলেন তার বইয়ের প্রুফ রিডিং এবং ফাইনাল টাচআপের দায়িত্ব একজন তরুণ এডিটরের হাতে থাকুক,
যেন তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিও তাতে যুক্ত হয়। শ্রেয়া ম্যাডাম সেই দায়িত্বটা আমাকে দিলেন। এটা ছিল বিশাল এক সম্মানের বিষয়। আমি আতঙ্কিতও হয়েছিলাম, কিন্তু ম্যাডাম বললেন, ভয় পেও না, তুমি পারবে, শুধু নিজের ইনস্টিংক্টকে ফলো করো। লেখকের স্টাইলকে নষ্ট করো না, কিন্তু পাঠকের জন্য জায়গাগুলো আরও স্পষ্ট করে দাও। বইটির ম্যানুস পেয়ে আমি ডুব দিলাম কাজে। সপ্তাহান্তে বাড়িতেও বসে থাকতাম পাতার পর পাতা পড়তে। একদিন শনিবার বাসায় বসে কাজ করছিলাম, বাবা চা নিয়ে এসে আমার পাশে বসে বললেন, মা, তুই এই যে দিনরাত বইপত্র নিয়ে ব্যস্ত, শরীরের দিকে একটু নজর দিস। আমি হাসলাম, বাবা, এই তো সুখ, নিজের পছন্দের কাজ করতে পারাটাই বড় সুখ। বাবা মৃদু হেসে বললেন, সত্যি, তোর চোখে যে আত্মতৃপ্তির দীপ্তি দেখি, সেটা আগে কখনো দেখিনি। ওই বিয়েটা না ভাঙলে আজ তুই হয়তো অন্য কারো বাড়ির করুণার পাত্রী হয়ে থাকতিস। বাবার কথায় আমার চোখে পানি চলে এলো। তোমার আর মায়ের সমর্থন না পেলে আমি কিছুই করতে পারতাম না বাবা। সেই সন্ধ্যায় আরাফ ফোন করলেন, নোভা, তোমার কাছে একটা অদ্ভুত রিকোয়েস্ট আছে। আমাদের ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট একটা সেমিনারের আয়োজন করছে, শিল্প ও সমাজ বিষয়ক। তারা একজন স্পিকার খুঁজছে যে সাহিত্য ও শিল্পের মিল খুঁজে বের করার কথা বলবে, কিংবা যৌতুকের বিরুদ্ধে সোচ্চার কোনো যুবকের গল্পও বলতে পারে। আমি তোমার নাম সুপারিশ করেছি, তুমি কি রাজি? আমি একদম চুপ হয়ে গেলাম। স্টেজে উঠে কথা বলা এত মানুষের সামনে! আরাফ, আমি স্পিকার না, আমি তো শুধু এডিটর, আর আমার গল্পটা বলার মতো বিশেষ কিছু না। তুমি ভুল বলছো। আরাবের কণ্ঠে জোরালো বিশ্বাস ছিল। তোমার গল্পটা অনেক তরুণ তরুণীর জন্য অনুপ্রেরণা হতে পারে। সাহসের গল্প, আত্মসম্মানের গল্প। এটাও এক ধরনের শিল্প, জীবনকে সঠিকভাবে গড়ে তোলার শিল্প। চিন্তা করে দেখো, সময় আছে। ফোন রেখে আমি বেশ উত্তেজিত বোধ করছিলাম, ভয়ও ছিল, কিন্তু ভেতরে একটা কৌতূহলও জাগছিল। হয়তো এটাই একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আমি নিতে পারি। কয়েকদিন এ বিষয়ে চিন্তা করার পর আমি আরাফকে বললাম, আমি করতে রাজি আছি, তবে আমাকে প্রস্তুতি নিতে হবে। সেমিনারের তারিখ ছিল 1 মাস পর। সেই মাসটি আমার জন্য ছিল অদ্ভুত রকমের ব্যস্ত ও উদ্দেশ্যময়। আমি আমার বক্তৃতা লিখতে শুরু করলাম। শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প বলবো না, এর সাথে যুক্ত করব আমাদের সমাজে যৌতুক প্রথার ইতিহাস, এর কুফল এবং কিভাবে তরুণ প্রজন্ম এ থেকে বেরিয়ে আসতে পারে। আমি গবেষণা শুরু করলাম, বই পড়লাম, আর্টিকেল খুঁজলাম। আরাফ প্রায়ই আমাকে গাইড করত, উৎসাহ দিত। একদিন গবেষণা করতে গিয়ে আমি একটি স্তম্ভ পড়লাম, যেখানে একজন পুরুষ লেখক যৌতুক প্রথার বিরুদ্ধে লিখেছেন। বলেছেন কিভাবে এই প্রথা শুধু নারীদেরই নয়, পুরুষদেরও মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সম্পর্ককে বিষিয়ে তোলে। লেখাটা পড়ে আমার খুব ভালো লাগলো। এমন পুরুষও আছে যারা এই অন্যায়কে চিহ্নিত করে। সেমিনারের দিন ক্রমেই কাছিয়ে আসছে। আমি প্র্যাকটিস করতাম আয়নার সামনে, আমার ছোট বোন মিতার সামনে। মিতা খুব সাপোর্টিভ ছিল, বলতো, দিদি, তোমার কথা বলার স্টাইল খুব ক্লিয়ার আর কনফিডেন্স ভাইব আসে, ভয় পাওয়ার কিছু নাই। শেষ পর্যন্ত সেই দিনটি এলো। সেমিনারটি ছিল একটি নামকরা প্রাইভেট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। গাড়ি থেকে নেমে যখন অডিটোরিয়ামের দরজার দিকে হাঁটছিলাম, তখন পা কাঁপছিল। আরাব ওই দিক দিয়েই অপেক্ষা করছিলেন। তিনি এগিয়ে এসে বললেন, একদম ঠিক আছে, তোমার জন্য রুটিন করা আছে, শুধু সত্যি কথা বলো যা তুমি বিশ্বাস করো। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, চেষ্টা করব। অডিটোরিয়ামে প্রায় 200 ছাত্রছাত্রী আর অনুষদের সদস্যরা ছিলেন। যখন আমার নাম ঘোষণা করা হলো এবং আমি মাইক্রোফোনের সামনে দাঁড়ালাম, প্রথম কয়েক সেকেন্ড নিঃশব্দে কাটল। তারপর আমি শুরুটা করলাম একটি প্রশ্ন দিয়ে। আপনারা কখনো ভেবে দেখেছেন যৌতুক শব্দটার আক্ষরিক অর্থ কি? যা তুক্ষণ হয়, অর্থাৎ যা দ্রুত দিতে হয়। কিন্তু কেন দিতে হয়, কাকে দিতে হয়, আর সবচেয়ে বড় কথা, এর বিনিময়ে কি পাওয়া যায়? সম্মান, নাকি শুধুই অধিকারের দাবি? তারপর আমি ব্যক্তিগত গল্পে প্রবেশ করলাম। খুব ড্রামাটিক না করে, বরং খাঁটি ও যুক্তিপূর্ণভাবে বললাম কিভাবে আমার বাবাকে 7 লাখ টাকার দাবি করা হয়েছিল এবং কিভাবে আমি সেটা মেনে নিতে পারিনি। আমি বললাম, সেদিন আমি শুধু আমার বাবার টাকা রক্ষা করিনি, আমি আমার ভবিষ্যৎ সন্তানের মায়ের মর্যাদা রক্ষা করেছি। কারণ আমি চাইনি যে আমার সন্তান একদিন শুনুক তার নানা একটা ঋণ নিয়ে বা সম্মান হারিয়ে তার মায়ের বিয়ে দিয়েছিলেন।
আমি সামনে রাখলাম শ্বাসঋতু পরিসংখ্যান, যৌতুকের কারণে নির্যাতন ও মৃত্যুর হাড় হিম করা দুঃসংখ্যা। তারপর বললাম, কিন্তু শুধু ভুক্তভোগী হওয়া নয়, আমাদের দায়িত্ব প্রতিরোধ গড়ে তোলা। আর প্রতিরোধ শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে, না বলার সিদ্ধান্ত থেকে, নিজের পছন্দের কাজ বেছে নেওয়ার সিদ্ধান্ত থেকে, সমানুভূতিশীল জীবনসঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত থেকে। আমার বক্তৃতা শেষ হলে হল থমকে গিয়েছিল একটা মুহূর্তের জন্য। তারপর সেখানে করতালি ধ্বনিতে কেঁপে উঠল পুরো অডিটোরিয়াম। আমি নিচে নেমে আসতেই অনেক তরুণ তরুণী এসে আমাকে ধন্যবাদ জানালো, প্রশ্ন করল। তাদের চোখে যে স্বীকৃতি আর অনুপ্রেরণার স্ফুলিঙ্গ দেখলাম, সেটাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। সেমিনার শেষে আরাব এসে বললেন, তুমি ফেনমেনাল ছিলে নোভা, আমি জানতাম তুমি পারবে। তোমার উৎসাহ আর সাহস না পেলে আমি এই স্টেজে উঠতামই না। আমি স্ক্রিনিভাবে বললাম, না, এটা সবটাই তোমার নিজের অর্জন। তিনি বললেন। তার চোখে যে সম্মানটুকু ছিল সেটা আমাকে গভীরভাবে স্পর্শ করল। সেই দিনের পর থেকে আমার জীবন আবার কিছুটা বদলে গেল। অনেকেই আমাকে চিনতে শুরু করল। শব্দ চৈতন্য ম্যাগাজিনে আমার ওই বক্তৃতার একটি অংশ একটি আর্টিকেল আকারে প্রকাশিত হলো। সেখানে অনেক মন্তব্য এলো, অনেক তরুণী তাদের গল্প শেয়ার করল। আমি অনুভব করলাম আমি শুধু নিজের জন্য লড়িনি, আমি অনেকের কণ্ঠস্বর হয়েছি। একদিন অফিসে বসে আমি ফেসবুক নোটের সেই লেখাটা আবার খুললাম, আত্মসম্মান নামের গহীন খাত। সাহস করে সেটা শব্দ চৈতন্যতে পাঠিয়ে দিলাম, সম্পাদক হিসেবে নয়, একজন লেখক হিসেবে। দুদিন পরে ম্যাগাজিনের প্রধান সম্পাদক আমাকে ফোন করলেন। তিনি জানতেন না আমি সেই একই নোভা যিনি ফ্রিল্যান্স এডিটর হিসেবে কাজ করেন। তিনি বললেন, আপনার লেখাটি অসাধারণ হয়েছে, সরস, শক্তিশালী এবং সময় উপযোগী। আমরা এটি আমাদের আগামী সংখ্যায় প্রকাশ করতে চাই। আপনি কি রাজি? আমি উত্তেজনায় বললাম, নিশ্চয়ই, ধন্যবাদ। আমার নিজের নামে একজন লেখক হিসেবে প্রথম লেখা প্রকাশিত হতে যাচ্ছে। এই আনন্দটা ভাষায় বর্ণনা করার নয়। সন্ধ্যায় আমি এই খবরটা শেয়ার করার জন্য প্রথমে বাবা মাকে বললাম, তারপর ছোট বোন মিতাকে। শেষে মনে পড়ল আরাফের কথা। তিনিই তো আমাকে আবার লিখতে উৎসাহ দিয়েছিলেন। তার ফোনে যখন খবরটা দিলাম, তিনি আনন্দে বলে উঠলেন, এই তো, আমি বলেছিলাম না তোমার ভেতরে লেখক লুকিয়ে আছে, এবার থেকে নিয়মিত লিখবে, প্রতিশ্রুতিবদ্ধ হও। আমি হেসে বললাম, চেষ্টা করব। একটা কথা নোভা, আরাফের কণ্ঠ সাডেনলি সিরিয়াস হয়ে উঠল। তুমি যখন স্টেজে দাঁড়িয়ে কথা বলছিলে, আমি ভাবছিলাম তুমি শুধু নিজের গল্পটাই বলনি, তুমি অনেকের মনের কথাটা বলেছি। আর এই যে সাহস, এই যে নিজের আলোয় পথ চলা, এই গুণগুলো সত্যিই রেয়ার। আমি তোমাকে খুব সম্মান করি নোভা, শুধু একজন বন্ধু বা সহকর্মী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। ফোনের ওপারে নীরবতা নেমে এলো। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। আমি কি ঠিক শুনলাম? আমি কিছু বলার আগেই আরাফ আবার কথা বললেন, আরও হালকা সুরে, মাফ করো, হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেলাম, কিন্তু এটা আমার সত্যি অনুভূতি। আমি হেসে বললাম, ধন্যবাদ আরাফ, তোমার কথাগুলো আমার জন্য অনেক মূল্যবান। ফোন রেখে আমি জানালার কাছে দাঁড়ালাম। শহরের রাতের আলোগুলো আগের চেয়েও উজ্জ্বল মনে হলো। আমি ভাবলাম, জীবনের পথ বড় অদ্ভুত। একটা বিষাক্ত সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আমাকে যেখানে নিয়ে এসেছে, সেখানে আমি পেয়েছি কর্মক্ষেত্রে সফলতা, পেয়েছি নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার সাহস, এবং পেয়েছি একজন সত্যিকারের বন্ধু যে আমাকে সম্মান করে, উৎসাহ দেয়। আমি এখনও জানি না ভবিষ্যতে কি আছে। আরাফের সাথে আমাদের বন্ধুত্ব কোন দিকে মোড় নেবে সেটাও অনিশ্চিত, কিন্তু আমি এখন সেই অনিশ্চয়তাকে ভয় পাই না। কারণ আমি জেনে গেছি, যে নিজের মূল্যবোধকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, পৃথিবীর যে কোনো ঝড়ই তার মাথা নত করতে পারে না। আমি আমার রুমে ফিরে এলাম। কম্পিউটার খুলে একটি নতুন ফাইল ওপেন করলাম। এর শিরোনাম দিলাম, নতুন ভোরের হাতছানি। লেখা শুরু করলাম। সূর্যাস্তের পরের অন্ধকার সবচেয়ে ঘন মনে হয়, কিন্তু সেই অন্ধকারই যদি তোমাকে নিজের ভেতরের আলোটাকে চিনতে শেখায়, তবে ভোরবেলা তার চেয়েও উজ্জ্বল হয়। জীবন মানেই হয়তো একটার পর একটা ভোরের অপেক্ষায় থাকা। লিখতে লিখতে থেমে গেলাম। শব্দগুলো যেন নিজে থেকেই বেরিয়ে আসছিল। অনেক দিন ধরে জমে থাকা ভাবনাগুলো সাজানো গুছিয়ে প্রকাশ পেতে চাইছিল। আমার মোবাইল ফোনটা কাঁপল। আরাফের একটি মেসেজ। লেখাটা কেমন চলছে? উৎসাহ দেবার জন্য একটা ভার্চুয়াল কফি পাঠালাম। মেসেজ পড়ে আমি মুচকি হাসলাম। উত্তরে লিখলাম, কফির স্বাদ পেলাম। লেখাটা শুরু করেছি, কিন্তু শেষ করতে এখনও অনেক রাত জাগতে হবে মনে হয়। সেই রাতগুলোতেই তো সেরা লেখাগুলো জন্ম নেয়। শুভরাত্রি নোভা। শুভরাত্রি আরাফ। মেসেজ বন্ধ করে আমি আবার লেখায় মন দিলাম। এবার আর থামলাম না।
গল্পের নায়িকা যে একজন তরুণী, যে একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের পথ খুঁজে পাচ্ছে, নতুন করে শিখছে নিজেকে চেনা। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক নয়, আমার নিজের অনুভূতিরই একটা প্রতিচ্ছবি। পরের কয়েকদিন আমি কাজ ও লেখালেখির মধ্যে ডুবে থাকলাম। শব্দ চৈতন্য ম্যাগাজিনে আমার প্রথম লেখাটি প্রকাশিত হলো। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করলেন, অনেক ইতিবাচক প্রতিক্রিয়া এলো। আমার মা বাবা লেখাটি প্রিন্ট করে ফ্রেম করে রুমে টাঙিয়ে দিলেন। তাদের গর্ব দেখে আমার চোখ জলে ভরে এলো। একদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ ফোন বেজে উঠল। নাম্বারটা অচেনা। হ্যালো, নমস্কার, আমি কি নোভার সঙ্গে কথা বলছি? একজন পরিপক্ক পুরুষের কণ্ঠ। জি, আমি নোভা বলছি। আপনি কাকে পেলেন? আমি অধ্যাপক দেবপ্রসাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে যুক্ত। আপনার শব্দ চৈতন্যতে প্রকাশিত লেখাটি পড়েছি। খুবই প্রাসঙ্গিক এবং শক্তিশালী লেখা। আমি একটু অবাক হলাম। ধন্যবাদ স্যার। আমরা প্রতি বছর আমাদের বিভাগে তরুণ লেখক ও চিন্তক সিরিজের আয়োজন করি। একজন লেখক বা চিন্তককে আমন্ত্রণ জানাই তার কাজ ও দর্শন নিয়ে কথা বলার জন্য। এবার আমরা আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমি সম্পূর্ণ অভিভূত। আমাকে? কিন্তু স্যার, আমি তো এখনও খুব নতুন একজন লেখক। নতুনত্বই তো সবচেয়ে বড় গুণ, অধ্যাপক চৌধুরী হেসে বললেন। আপনার লেখার যে সততা ও সাহস দেখেছি, সেটাই আমাদের আকৃষ্ট করেছে। আপনি কি রাজি? আমি একটুও দ্বিধা করলাম না। জি, অবশ্যই। এটা আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার। তারিখ ঠিক হলো 1 মাস পর। আমার জীবন যেন আরও দ্রুত গতিতে চলতে শুরু করেছে। প্রকাশনা সংস্থার চাকরি, ফ্রিল্যান্স এডিটিং, নিজের লেখালেখি আর এখন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণও, সবকিছুই যেন একসাথে ঘটছে। সন্ধ্যায় আরাফের সাথে কথা বলতে গিয়ে তাকে ঘটনাটা বললাম। তিনি উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এটা তো দারুণ খবর নোভা, তুমি দেখতে দেখতে কত দূর চলে এসেছো। সত্যি বলতে কখনো কখনো ভয়ও লাগে, আমি স্বীকার করলাম। এত কিছু আমি পারবো তো? তুমি অবশ্যই পারবে। তুমি যখন সেমিনারে কথা বলতে পারো, যখন নিজের লেখা প্রকাশ করতে পারো, তখন এটাও পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো। আরাফের কথায় সাহস পেলাম। তারপর তিনি বললেন, একটা প্রস্তাব আছে। তোমার সেই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের প্রস্তুতিতে যদি সাহায্য দরকার হয়, মানে আমি আর্কিটেকচার পড়ালেও গবেষণা পেপার লেখা, উপস্থাপনা তৈরি করা, এসবের অভিজ্ঞতা আছে। যদি চাও আমরা একসাথে করতে পারি। আমি সম্পূর্ণ খুশি হয়ে বললাম, সত্যি? তুমি সাহায্য করতে চাইলে আমি খুব খুশি হব। তাহলে ঠিক আছে, আমরা সপ্তাহে একদিন দেখা করি, আলোচনা করি। এর পরের কয়েক সপ্তাহ আমাদের নিয়মিত দেখা হওয়া শুরু হলো। কখনো লাইব্রেরিতে, কখনো কোনো কফি শপে। আরাফ আমাকে সাহায্য করতেন আমার উপস্থাপনার স্ট্রাকচার ঠিক করতে, গবেষণা সংগঠিত করতে। কিন্তু তার চেয়েও বড় কথা, আমাদের কথোপকথনগুলো গভীর থেকে গভীরতর হতে লাগলো। আমরা শুধু কাজের কথা নয়, জীবন, সমাজ, ভবিষ্যতের স্বপ্ন নিয়েও আলোচনা করতাম। একদিন কাজ শেষে হাঁটতে হাঁটতে আরাফ বললেন, নোভা, তুমি জানো তুমি আমার দেখা সবচেয়ে আশ্চর্য মানুষদের একজন? আমি হাসলাম। কেন? কারণ আমি একটা বিয়ের ভেঙে দিয়েছিলাম? না, শুধু তা নয়, কারণ তুমি ভেঙে দিয়েও ভাঙা থাকোনি, ভেঙে দিয়ে নতুন কিছু গড়তে শুরু করেছো। আর সেটা করছো অদ্ভুত নম্রতা আর দৃঢ়তা দিয়ে। তুমি খুব আলাদা। আমি থমকে দাঁড়ালাম না, কিন্তু তার কথায় আমার বুকের ভেতর কেমন একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। তুমিও তো আলাদা আরাফ। যে পুরুষ সাধারণত এই বিষয়গুলো এড়িয়ে যায়, সে না শুধু সহমত প্রকাশ করছে, বরং সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত না? তিনি সরলভাবে বললেন। সম্মান ও সমানাধিকার কোনো বিশেষ গুণ হওয়া উচিত নয়, এটা তো মৌলিক বিষয়। সেদিনের পর থেকে আমার মনে হতে লাগলো আরাফ শুধু একজন বন্ধু বা সহযোগী নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার দর্শন ও মূল্যবোধ আমার সাথে অদ্ভুতভাবে মিলে যায়। অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের দিন এলো। হলঘর প্রায় পূর্ণ, অধ্যাপকদের পাশাপাশি অনেক উৎসাহী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আমি যখন মাইক্রোফোনে দাঁড়ালাম, তখন আগের সেই ভয়টা ছিল না, ছিল শুধু এক ধরনের দায়িত্ববোধ, আমার গল্পটাকে সঠিকভাবে বলার দায়িত্ব। আমি কথা শুরু করলাম যৌতুক প্রথার বিরুদ্ধে আমার ব্যক্তিগত লড়াই দিয়ে, কিন্তু সেখানেই থামলাম না। বললাম কিভাবে আমাদের সমাজে নারীর আত্মনিয়ন্ত্রণ অধিকার কেড়ে নেওয়ার অনেকগুলো সূক্ষ্ম ও স্পষ্ট পদ্ধতি আছে। বললাম শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্বের কথা, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়ে বললাম পুরুষদের ভূমিকার কথা। এই লড়াই শুধু নারীদের একার নয়, আমি বললাম যে পুরুষটি তার বোন, স্ত্রী বা কন্যার স্বাধীনতায় বিশ্বাস করে, যে পুরুষটি অন্যায়ের প্রতিবাদ করে, সেই আসলে এই সমাজকে বদলানোর প্রকৃত সহযোদ্ধা।
কারণ ক্ষমতার কাঠামোতে অবস্থান করেই সেই কাঠামোকে প্রশ্ন করাটা সবচেয়ে কার্যকর। আমি দেখলাম দর্শকদের মধ্যে অনেক ছেলেই মনোযোগ সহকারে শুনছেন, মাথা নাড়ছেন। একজন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কিন্তু আমাদের মতো তরুণরা যদি পরিবারের চাপে পড়ে যায়, যদি আমাদেরকেও বলপূর্বক কিছু করতে হয়? আমি উত্তর দিলাম, প্রতিবাদেরও অনেক রূপ আছে। সোজাসুজি বলতে না পারলে অন্তত মন থেকে সমর্থন দিতে পারেন, স্ত্রীকে চাকরি করতে উৎসাহ দিতে পারেন, বোনকে উচ্চশিক্ষায় সাহায্য করতে পারেন। ছোট ছোট এই কাজগুলোই একসময় বড় পরিবর্তন আনে। সেশন শেষে অনেকেই এসে ধন্যবাদ জানালেন। একজন তরুণী এসে চোখে পানি নিয়ে বললেন, আপনার গল্প শুনে আজ আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার পরিবারকে বলবো আমার পছন্দের ছেলেটিকে বিয়ে করতে দিতে হবে, যৌতুকের দাবি না করে। আর একজন অধ্যাপক বললেন, আপনার বিশ্লেষণ খুবই পরিপক্ক, আপনি নিয়মিত লিখবেন, আমরা পড়ব। আমি যখন বের হচ্ছিলাম দেখলাম আরাফ দরজার পাশে দাঁড়িয়ে। তিনি মুচকি হাসছিলেন। কেমন হলো? আমি জিজ্ঞেস করলাম। খুব খুব ভালো হয়েছিল। তুমি এখন শুধু গল্পকার নাও, তুমি এক ধরনের চেঞ্জ মেকার হয়ে উঠছ। আমাদের দুজনের মুখেই স্বতঃস্ফূর্ত হাসি ফুটে উঠল। আমরা একসাথে ক্যাম্পাস থেকে বেরিয়ে এলাম। বিকেলের নরম রোদে ক্যাম্পাসের পথগুলো সুন্দর দেখাচ্ছিল। হাঁটতে হাঁটতে আরাফ বললেন, একটা কথা বহুদিন ধরে ভাবছি। তুমি কি কখনো ভেবেছ আমরা শুধু বন্ধু বা সহযোগী না হয়ে আরও কিছু হতে পারি কিনা? আমি থমকে দাঁড়ালাম। আমার হৃৎস্পন্দন যেন এক লহমায় বেড়ে গেল। আমি তার দিকে তাকালাম। তার চোখে ছিল আন্তরিকতা আর এক ধরনের অনিশ্চিত প্রত্যাশা। আরাফ, আমি নরম গলায় বললাম, আমি জানি না কি বলবো। আমি তোমাকে খুব সম্মান করি, আমাদের বন্ধুত্ব আমার জন্য অমূল্য। কিন্তু এর পরের ধাপটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখনও নিজেকে গুছিয়ে নিচ্ছি, আমার ক্যারিয়ার, আমার স্বাধীনতা। আমি জানি, আরাফ দ্রুত বললেন, যেন আমাকে চাপ দিতে না যান। আমি শুধু আমার অনুভূতিটা জানাতে চেয়েছি। আমি তোমার পাশে থাকতে চাই, যেভাবেই হোক, বন্ধু হিসেবে বা যদি একদিন সম্ভব হয় তার চেয়েও বেশি কিছু হিসেবে। আমি তোমার স্বাধীনতা, তোমার স্বপ্ন, তোমার সব সিদ্ধান্তকে সম্মান করি। সেটাই তো তোমার সবচেয়ে বড় গুণ। তার কথাগুলো আমার গলার কাছে একটা পিণ্ডি তৈরি করল। এতটাই ইস্কারি, এতটাই রেসপেক্টফুল ছিল তার প্রতিটা কথা, এতটাই ডিফারেন্ট রায়ানের নতুন করে ভাবতে হবে কথার থেকে। আমি সময় চাই আরাফ, আমি শেষ পর্যন্ত বললাম। এখনই সিদ্ধান্ত নিতে পারছি না, কিন্তু তোমার কথাগুলো সত্যি আমার জন্য অনেক মিন্স করে। সময় নাও। তিনি হাসলেন, একটু লজ্জা পেয়ে। আমি তো আছি। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ হলো। আমরা আগের মতোই দেখা করি, কাজ করি, কথা বলি, কিন্তু এখন প্রতিটি কথায়, প্রতিটি দৃষ্টি বিনিময়ে একটা নরম, অনির্বচনীয় অনুভূতি ভাসতে থাকে। আমি এখনও নিশ্চিত নই, কিন্তু এটা জানি আরাফ আমাকে কখনোই এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না যেটা আমি নিতে চাই না। আমার জীবন এখন সত্যি নতুন ভোরের হাতছানি দিয়ে ভরা। প্রতিদিন নতুন কিছু শেখা, নতুন কিছু অর্জন। আমি এখন শুধু নৌবা নই, আমি একজন পেশাদার সম্পাদক, একজন উদীয়মান লেখিকা, একজন বক্তা। আর সবচেয়ে বড় কথা, আমি এখন একজন স্বাবলম্বী, আত্মবিশ্বাসী নারী, যে জানে তার মূল্য, যে জানে তার অধিকার। আমি জানি সামনে আরও চ্যালেঞ্জ আসবে। সমাজের কিছু লোক হয়তো এখনও নেতিবাচক কথা বলবে, কিন্তু আমি এখন শিখে গেছি, আমার মূল্য নির্ধারণ করবে শুধু আমি নিজে, আর যারা সত্যিকার অর্থে আমাকে সম্মান করে। একদিন সন্ধ্যায় আমি আমার ডায়েরিতে লিখলাম, ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, ভালোবাসা মানে মুক্ত পাখাকে উড়তে দেওয়া আর বিশ্বাস করা যে সে ফিরে আসবেই যদি তার মন চায়। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে দুইটি পূর্ণাঙ্গ মানুষের মধ্যে, যেখানে আছে পারস্পরিক শ্রদ্ধা, সমর্থন ও স্বাধীনতা। হয়তো আমি সেই সম্পর্কের দোরগোড়ায় পৌঁছে গেছি, সময়ই বলবে। লিখে আমি জানালার দিকে তাকালাম। শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি নিজের ভেতরের আলোটাই এখন সবচেয়ে বেশি জ্বলজ্বল করছে। সেই আলোয় আমি আগামীর পথ দেখতে পাচ্ছি, স্পষ্ট, সুন্দর এবং সম্পূর্ণ আমার নিজের। আরাফির প্রতি আমার যে অনুভূতি জেগে উঠছিল তা নিয়ে ভাবতে ভাবতে কয়েক সপ্তাহ কেটে গেল। আমরা নিয়মিত দেখা করছিলাম, কিন্তু দুজনের কারো মুখেই সেই বিষয়ে আর আলোচনা হচ্ছিল না। যেন একটা অলিখিত সমঝোতা ছিল, সময়কে তার গতিতে চলতে দিতে হবে। এই নীরবতা অস্বস্তির ছিল না, বরং এক ধরনের সম্মানজনক দূরত্বের ছিল, যে দূরত্ব প্রতিটি সম্পর্ককে পরিপক্ক করে তোলে। এদিকে আমার পেশাগত জীবন চমকপ্রদ গতিতে এগোচ্ছিল। শব্দ চৈতন্য ম্যাগাজিনে আমার দ্বিতীয় লেখাটি প্রকাশ পেল, এবার যৌতুক নয়, নারীদের কর্মক্ষেত্রে সামাজিক প্রত্যাশা ও বাস্তবতার দ্বন্দ্ব নিয়ে। লেখাটি বেশ সাড়া ফেলল। একটা জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় আমার সাক্ষাৎকার ছাপা হলো। শিরোনাম ছিল নোভা, আত্মসম্মানকে পাথেয় করে এগিয়ে যাওয়া এক তরুণীর গল্প।
সাক্ষাৎকার পড়ে বাবা চোখ মুছলেন। মা আমাকে জড়িয়ে ধরলেন। মা, তুই আমাদের গর্ব। ছোট বোন মিতা বলল, দিদি, আমার বন্ধুরা সব আমাকে জিজ্ঞেস করে তুমি কি আমার দিদি? আমি খুব প্রাউড ফিল করি। একটা বিষয় লক্ষ্য করলাম, রাইয়ানদের পরিবার থেকে আর কোনো যোগাযোগ হয়নি। লোকমুখে শুনলাম রাইয়ানের নতুন সম্পর্কও কোনো না কোনো কারণে ভেঙে গেছে। খবরটা শুনে আমার মনে কোনো তৃপ্তি এলো না, বরং একটু করুণাই বোধ হলো। তাদের দৃষ্টিভঙ্গি না বদলালে, শুধু পাত্রী বদলালে সুখ মিলবে না। একদিন অফিসে শ্রেয়া ম্যাডাম আমাকে তার রুমে ডেকে বললেন, নোভা, তুমি আমাদের সংস্থার জন্য অসাধারণ কাজ করছো। শুধু ম্যানোস এডিটিং নয়, তুমি এখন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হয়ে উঠছো। তাই আমরা চাই তুমি আমাদের একটি নতুন প্রকল্পের হেড করো। কি প্রকল্প ম্যাডাম? তরুণী কণ্ঠ, একটি শুধুমাত্র তরুণী নারী লেখকদের জন্য লেখা সংগ্রহ ও প্রকাশনার প্রকল্প। আমরা চাই তুমি সম্পাদক হিসেবে দায়িত্ব নাও, লেখকদের খুঁজে বের করো, তাদের গাইড করো এবং একটি অসাধারণ সংকলন বের করো। এটা ছিল আমার জন্য একটি স্বপ্নের প্রজেক্ট। আমি আনন্দে রাজি হয়ে গেলাম, কিন্তু দায়িত্বও ছিল বিশাল। আমাকে অনেক বেশি সময় ও শ্রম দিতে হবে। সেই সন্ধ্যায় আমি আরাফের সাথে দেখা করলাম। আমরা এখনও সেই কফি শপেই বসতাম যেখানে প্রথম দেখা হয়েছিল। আমি তাকে নতুন প্রকল্পের কথা বললাম। এটা তো চমৎকার, তিনি বললেন। তুমি পারবে, কিন্তু এত বড় দায়িত্ব সময় মতো সব করবে তো? নিজের লেখালেখি, ফ্রিল্যান্স কাজ, আর এখন এই পরিকল্পনা করে নেব, আমি বললাম। তবে স্বীকার করলাম, একটু ভয় তো আছেই। আরাফ কিছুক্ষণ চুপ থেকে বললেন, জানো, আমি যদি সাহায্য করতে পারি কোনোভাবে, গবেষণা, সংগঠন বা শুধুই যখন ক্লান্ত লাগবে তখন এক কাপ চায়ে গিয়ে দিতে, আমি আছি। আমি তার দিকে তাকালাম। তার চোখে সেই একই আন্তরিকতা, সমর্থন। তুমি সবসময়ই তো সাহায্য করেছ, আমি বললাম। এবারেরটাও করতে পারো যদি সময় পাও। তোমার জন্য সময় সবসময়ই আছে নোভা। তোমার জন্য কথাটা বলার সময় তার কণ্ঠে একটা আলাদা স্নিগ্ধতা ছিল। আমার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। তরুণী কণ্ঠ প্রকল্প শুরু করলাম জোরে সোরে। আমি কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাহিত্য চক্র, লেখালেখির গ্রুপগুলোতে যোগাযোগ করতে লাগলাম, সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানালাম। সাড়া পেলাম অভাবনীয়। শতাধিক তরুণী তাদের লেখা পাঠালেন, গল্প, কবিতা, প্রবন্ধ। বিষয়বস্তুও ছিল বিস্তৃত: প্রেম, স্বপ্ন, সংগ্রাম, সামাজিক বাধা, ক্যারিয়ার, পরিবার। আমার টিমে আরও দুজন তরুণ সম্পাদককে যুক্ত করা হলো। আমরা বসে প্রতিটি লেখা পড়তাম, আলোচনা করতাম। অনেক নতুন, অপরিপক্ক কিন্তু ঝলমলে প্রতিভার সন্ধান পেলাম। তাদের গাইড করা, উৎসাহ দেওয়া, এই কাজে আমি গভীর তৃপ্তি পেতাম। এ যেন আমি আমার প্রতিফলন খুঁজে পাচ্ছি তাদের প্রত্যেকের মাঝে। এই সময়টাতে আরাফ সত্যি আমার পাশে ছিলেন। তিনি হয়তো সাহিত্য সম্পাদক নন, কিন্তু তার যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও গবেষণাধর্মী মন অনেক সময় আমাকে নতুন দিক দেখাতো। তিনি আমাকে একটা স্প্রেডশিট বানিয়ে দিলেন লেখাগুলো ট্র্যাক করার জন্য, ডেডলাইন ম্যানেজ করতে শিখালেন। অনেক রাত জেগে কাজ করার পর তিনি ফোন করতেন, শুধু জিজ্ঞেস করতেন, একটা গরম কফির অর্ডার দেব? একদিন খুব ক্লান্তি নিয়ে কাজ করছিলাম, প্রায় 11টা বাজে। হঠাৎ ফোন বেজে উঠল। আরাফ। হ্যালো। তুমি জানলা দিয়ে বাইরে তাকাও, তিনি বললেন। কেন, কি আছে? আমি জানলার কাছে গেলাম। আমাদের বাড়ির গেটের বাইরে রাস্তার পাশে আরাফ দাঁড়িয়ে, হাতে একটা প্যাকেট। নেমে এসো যদি পারো, নয়তো আমি দরজায় রেখে যাব। আমি তড়িঘড়ি করে নেমে গেলাম। এত রাতে তুমি এখানে? কি হয়েছে? কিছুই হয়নি, শুধু ভাবলাম তুমি হয়তো রাত জেগে কাজ করছো আর ক্ষুধাও পেয়েছে, বলে তিনি প্যাকেটটা বাড়িয়ে দিলেন। ভেতরে ছিল আমার প্রিয় রেস্টুরেন্টের নুডলস আর 1 বোতল কমলার জুস। আমার চোখে পানি চলে আসছিল। এতটা যত্ন আমি কখনো পাইনি। তুমি এত কষ্ট করে এলে? কষ্ট কিসের, গাড়িতে করে আসা তো। আর দেখো, আমি দাঁড়িয়ে আছি বাইরেই, ভেতরে যাচ্ছি না, কারণ এখন রাত আর তুমি একা। এটাই সম্মান রাখা না? আমি তখনই বুঝতে পারলাম এটা শুধু খাবারের প্যাকেট নয়, এটা একজন মানুষের অন্তরের গভীর শ্রদ্ধা ও যত্নের নিদর্শন। ধন্যবাদ আরাফ, সত্যি অনেক ধন্যবাদ। কিছু না, এখন উঠে যাও, গরম গরম খেয়ে কাজ করো, কাল কথা হবে, বলেই তিনি হাসতে হাসতে চলে গেলেন। সেদিনের পর আমার মনটা একটু বেশি অস্থির হয়ে উঠল। আমি কি তাকে ভালোবাসতে শুরু করেছি? সম্ভবত হ্যাঁ, কিন্তু এবারের ভালোবাসা ছিল সম্পূর্ণ ভিন্ন।
এতে কোনো তাড়না ছিল না, কোনো চাপ ছিল না, ছিল শুধু গভীর শ্রদ্ধা, পারস্পরিক স্বাধীনতায় বিশ্বাস এবং একে অপরের বৃদ্ধিতে আনন্দ। তরুণী কণ্ঠের কাজ প্রায় শেষের দিকে। আমরা চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করছি। এই সময়ে আমার বড় বোন নীলা চট্টগ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসলেন। তাকে সব কথা খুলে বললাম, আরাফের কথা, আমার অনুভূতির কথা। নীলা আপা বললেন, ছোটু, মানুষটা যেমনই হোক, একটা জিনিস দেখ, সে কি তোকে সম্পূর্ণ মানুষ হিসেবে দেখে? তোর সিদ্ধান্ত, তোর ক্যারিয়ার, তোর স্বাধীনতাকে সম্মান করে? হ্যাঁ আপা, করে, একদম করে। তাহলে ভাবনা কি, তুই যে রায়ানকে ছাড়ছিলি সেই সময়টার কথা মনে কর। তখন তোর কি চাইছিল? একজন সঙ্গী যে তোর সমান হতে দেবে, তোর পাশে দাঁড়াবে, তোর সাকসেসে উৎসাহ দেবে। এখন যদি সেই গুণগুলো কারো মাঝে পাওয়া যায়, তাহলে দ্বিধা কেন? আপার কথায় আমার মন অনেকটা স্পষ্ট হয়ে এলো। পরের দিন আরাফের সাথে দেখা হলো। আমরা তরুণী কণ্ঠের কাভার ডিজাইনের জন্য একজন ইলাস্ট্রেটরের সাথে মিটিং করলাম। মিটিং শেষে আমরা পার্কে হাঁটতে বেরোলাম। আরাফ, আমি কয়েকদিন ধরে ভাবছি আমাদের কথা। তিনি থমকে দাঁড়ালেন, আমার দিকে তাকালেন। হ্যাঁ? তুমি যে অনুভূতির কথা বলেছিলে, আমি বলতে চাই সেটা আমার জন্যেও এক চুলো কম গুরুত্বপূর্ণ নয়। আমি তোমাকে খুব সম্মান করি এবং ভালোবাসিও, কিন্তু আমার ভয়টা হলো সম্পর্কে জড়ালে যেন আমাদের এই সহজ সুন্দর বোঝাপড়াটা নষ্ট না হয়, যেন আমরা একে অপরের স্বাধীনতাকে কেড়ে না নিই। আরাফ আমার 2 হাত ধরে বললেন, নোভা, শোনো, আমার কাছে সম্পর্ক মানেই তো নিয়ন্ত্রণ বা মালিকানা না। সম্পর্ক মানে 2টি আলাদা স্বাধীন মানুষের মাঝের একটি সেতু। আমরা যদি একসাথে থাকিও, তুমি তোমার কাজ চালিয়ে যাবে, আমি আমার। আমরা একে অপরের সাকসেসে উৎসাহ দেব, ফেইলিয়ারে শক্তি দেব। তুমি যদি কখনো দূরে যেতে চাও, আমি তোমার পিছনে ছুটে যাব, তোমাকে আটকাবো না, কারণ আমি তো তোমাকে চাই না পাবার জন্য। আমি চাই তুমি তোমার মতো করে বাঁচো, আর আমি সেই জীবনযাত্রার একজন অংশীদার হতে পারি। তার কথাগুলো ছিল আমার জীবনে শোনা সবচেয়ে বিউটিফুল কথা। চোখের জল আর ধরে রাখতে পারলাম না। তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি? আরাফের মুখে এক উজ্জ্বল নির্মল হাসি ফুটে উঠল। হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখতে পারি, ধীরে সুস্থে, আমাদের মতো করে। তারপরে আমরা আলিঙ্গন করলাম না, শুধু হাত ধরে দাঁড়িয়ে রইলাম পার্কের সবুজ ঘাসের ওপর সন্ধ্যার রোদ পড়ে তৈরি হওয়া লম্বা ছায়ার দিকে তাকিয়ে। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই যেন জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তরুণী কণ্ঠ সংকলনটি প্রকাশিত হল এক উজ্জ্বল মে মাসের মর্নিংয়ে। বইমেলায় আমাদের স্টলে শতাধিক তরুণী ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। বইটির লঞ্চিং সেরেমনিতে আমি বললাম, এই বইটি শুধু গল্প কবিতার সংকলন নয়, এটি আমাদের যুগের তরুণী নারীদের আশা আকাঙ্ক্ষা, সংগ্রাম ও জয়ের একটি কালেকটিভ ভয়েস। এটির মাধ্যমে আমরা বলতে চেয়েছি, আমরা শুধু কারো স্ত্রী, কন্যা বা বোন নই, আমরা নিজেরাই নিজেদের ভাগ্য নির্মাতা। বক্তৃতার শেষে আমি দর্শকদের মধ্যে আমার বাবা মা, ছোট বোন মিতা এবং আরাফকে দেখতে পেলাম। তারা সবাই আমার দিকে তাকিয়ে গর্বে হাসছিলেন। বই প্রকাশের পর এর সাফল্য ছিল চোখে পড়ার মতো। শুধু তরুণীরাই নন, অনেক শিক্ষক, সমাজকর্মীও বইটির প্রশংসা করলেন। আমি বিভিন্ন টক শো ও সেমিনারে আমন্ত্রিত হতে লাগলাম। 1 বছর পরের কথা, আমার জীবন অনেকটাই বদলে গেছে। আমি এখন পাঠক প্রকাশনীর একজন সিনিয়র এডিটর, শব্দ চৈতন্য ম্যাগাজিনের নিয়মিত কলম লেখক। আরাফের সাথে আমাদের সম্পর্কটি সুন্দর ও স্থিতিশীল গতিতে এগোচ্ছে। আমরা একে অপরের স্বপ্ন ও লক্ষ্যকে সমর্থন করি। তিনি এখন নিজের একটি আর্কিটেকচার ফার্ম শুরু করেছেন, আর আমি তাকে বিজনেস প্ল্যান থেকে শুরু করে ক্লায়েন্ট প্রেজেন্টেশন পর্যন্ত সব ক্ষেত্রে সহযোগিতা করি। আমরা আলাদা থাকি, কিন্তু প্রায় সময়ই একসাথে কাটাই। কখনো কাজের কথা বলি, কখনো শুধু চুপ করে বই পড়ি। আমাদের মধ্যে কোনো বড় বাধ্যবাধকতা নেই, আছে শুধু গভীর বোঝাপড়া ও অকুণ্ঠ সমর্থন। আজ আমার জন্মদিন। সকালে উঠে দেখি আরাফ আমাদের বাসার গেটে দাঁড়িয়ে, হাতে একটি ছোট্ট গিফট বক্স। জন্মদিনের শুভেচ্ছা, তিনি বললেন চোখে চোখ রেখে। বক্সটি খুলে দেখি ভেতরে নেই কোনো গয়না বা দামি জিনিস, আছে একটি ছোট চাবি আর একটি হাতে লেখা কার্ড। কার্ডে লেখা, এই চাবিটি তোমার নিজের স্টাডি রুমের, যে কক্ষটি তুমি ভাড়া নিয়েছ তোমার লেখালেখি ও কাজের জন্য। এটা শুধু তোমার স্বাধীনতার প্রতীক।
আর আমার প্রতিজ্ঞা, আমি সব সময় এই স্বাধীনতাকে সম্মান করব। আমার চোখ ভরে উঠল। এটা এটা সবচেয়ে সুন্দর উপহার। আর একটা কথা, আরাফ বললেন একটু লাজুকভাবে, আমি চাই না তুমি ভাবো আমি কিছু চাপিয়ে দিচ্ছি, কিন্তু আমি আজই বলতে চাই, নোভা, তুমি কি আমার জীবনসঙ্গী হতে রাজি? আমরা একসাথে বাকি জীবনটা কাটাবো, দুইটি স্বাধীন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, যারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও অটল শ্রদ্ধা রাখে। আমি এক মুহূর্তেও দ্বিধা করলাম না। আমি জানতাম উত্তরটা। হ্যাঁ আরাফ, আমি রাজি। সেই দিন সন্ধ্যায় আমরা দুই পরিবারকে একত্রিত করলাম। আমার বাবা আরাফের হাত আমার হাতে দিলেন। তার চোখে ছিল জল। মা, তুই আজ সেই সঠিক পথেই রয়েছিস। আর আরাফ, তুমি আমার মেয়েকে যে সম্মান দিয়েছ তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। আরাফের বাবা মাও খুবই খুশি। তারা কোনো দাবি করলেন না, উল্টো বললেন, আমরা শুধু চাই তোমরা দুজনে সুখে থাকো। আমাদের বিয়েটা হয় খুবই সরল ও আন্তরিক পরিবেশে। কোনো অস্টেন্টেশন ছিল না, ছিল শুধু ভালোবাসা, সঙ্গীত ও কাছের মানুষদের ব্লেসিংস। আজ কয়েক বছর পর আমি আমার ডেস্কে বসে এই গল্পটাই লিখছি। আমি এখন একজন প্রতিষ্ঠিত লেখক ও সম্পাদক। আরাফের আর্কিটেকচার ফার্মও বেশ নাম করেছে। আমরা এখনও আলাদা ফ্ল্যাটে থাকি, পাশাপাশি দুটি ফ্ল্যাট কিনেছি, মাঝের দরজাটা খুলে রেখেছি। আমাদের একটি ছেলে মেয়েও হয়েছে। আমরা তাকে শেখাই সম্মান ও স্বাধীনতার মর্মার্থ। কখনো কখনো আমি ভাবি, যদি সেদিন আমি রায়ানের আংটি ফেরত না দিতাম, যদি আমি মাথা নত করে আমার বাবাকে 7 লাখ টাকার ঋণে ডুবতে দিতাম, তাহলে আমার জীবন কেমন হতো। কিন্তু আমি সেই পথে যাইনি। আমি আমার আত্মসম্মানকে চুজ করেছি। সেই সিদ্ধান্ত আমাকে ব্যথা দিয়েছে, সংগ্রাম করিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে আমার নিজের আলোয় জ্বলতে শিখিয়েছে। আর সেই আলোয় আমি পেয়েছি আমার সত্যিকারের সঙ্গী। জীবন যে কোনো সময় বদলাতে পারে, শর্ত একটি, তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যায়ের কাছে মাথা নত না করে আত্মসম্মানকে সবার ওপরে রেখে, কারণ আত্মসম্মানই হচ্ছে সেই অমূল্য সম্পদ যা হারালে এভরিথিং হারায়, আর যা রেখে দিলে ইভেনচুয়ালি এভরিথিং ফিরে পায়।